যা আমাদের মনের দাগ কেটে যায় সারা জীবনের জন্য। প্রকৃতপক্ষে যার কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়, এমনই এক অতি প্রাকৃতিক ঘটনা নিয়ে আজ আমি আবারও হাজির হলাম ভূত.কমে, যা আমার নিজের সাথে ঘটে যাওয়া। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, একটু দেরিতে হলেও আপনি আমার লেখা ঘটনা ভূত.কমে প্রচার করেছেন বা আমার লেখা ঘটনাকে প্রচারের যোগ্য বলে মনে করেছেন। প্রথমে ভেবেছিলাম হয়তো সিলেক্ট হবে না, তাই আর ঘটনা পাঠায়নি। আজ প্রায় 1 বছর পর আমার লেখা ঘটনাটি প্রচার হওয়াতে মনটা খুব ভালো হলো। 205 নম্বর এপিসোডের প্রথম ইমেলটি আমি পাঠিয়েছিলাম। আমার নাম মোহাম্মদ নাদিম, আমার বাড়ি ঢাকা বিভাগে নরসিংদী জেলার খোরাসালে। বর্তমানে আমি সৌদি আরবের জেদ্দার বাস্কিন রবিন্স আইসক্রিম কোম্পানিতে একটি আইসক্রিম পার্লারের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে নিযুক্ত আছি। আর কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল আমার নিজের সাথে। এই তো বেশি দিন আগের কথা নয়, আজ থেকে 15 দিন আগেই ঘটে গিয়েছিল ঘটনাটি আমার সাথে। ঘটনাটির কথা মনে পড়লে এখনো গায়ের লোম দাঁড়িয়ে যায় আমার। প্রতিদিনের মতো সেদিনও কাজ শেষ করে হিসেবপত্র গুছিয়ে বের হতে একটু সময় লেগে যায়। বলে রাখা ভালো, আমি যেখানে কাজ করি সেটি একটি শপিং মল। মলটি 2 তলা বিশিষ্ট এবং এর মধ্যে সর্বমোট 3টি ফ্লোর রয়েছে: বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত ওপেন থাকে মলটি। আমি যেখানে কাজ করি সেটি রয়েছে ফার্স্ট ফ্লোর, অর্থাৎ সবার ওপরের তলায়। আর এই ফ্লোরেই যত খাবারের দোকান, যাকে বলে ফুড কোর্ট। তো প্রতিদিনের মতো সেদিনও রাত 12টায় শপিং মল বন্ধ হয়ে যায়, কিন্তু আমার কাজ শেষ করতে প্রায় 2:25 বেজে যায়। ততক্ষণে মলের সবগুলো গেট বন্ধ হয়ে যায়। কি আর করার, এখন একটাই উপায়, বেসমেন্টের দিকে আমাকে এগিয়ে যেতে হবে। শুধু বেসমেন্টের দিকে 2টো গেট ওপেন আছে ইমার্জেন্সি এক্সিটের জন্য। বলে রাখা ভালো, মলের অন্যান্য গেটে সিকিউরিটি লোক থাকলেও বেসমেন্টের 2টি গেটে কোনো সিকিউরিটি নিযুক্ত নেই। আর ওইদিকে মানুষের চলাফেরাও কম, একেবারে গা ছমছমে একটা অবস্থা। একে তো কোনো লাইট নেই, আবার মানুষের নেই আনাগোনা। তার উপর মল আরও প্রায় 2.5 ঘন্টা আগে বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে একটু ভয় ভয়ই লাগছিল বটে। প্রথমে লিফটে উঠে বেসমেন্টে যাওয়ার জন্য বি বাটনে চাপ দিতেই শটাং করে একটা শব্দ হয়ে লিফটটি নষ্ট হয়ে যায় এবং বিপ বিপ শব্দ হতে থাকে। আমি একটু আতঙ্কেই পড়ে যাই, জানি না হঠাৎ কেন এমন হলো। তারপর লিফট থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। হঠাৎ মনে হলো কি যেন পেছন থেকে আরবি ভাষায় পুরুষ এবং মহিলা 2টি কণ্ঠে, অর্থাৎ মিশ্রিত কণ্ঠে ডেকে উঠল এবং সে বলে উঠল, তাল, অর্থাৎ কাছে আয়। ডাক শুনে পেছনে তাকাতে গিয়ে পা পিছলে পড়ে যাই, যার ফলে পায়ে ব্যথা পাই। তারপর সিঁড়িতে বসে পড়ে খানিকক্ষণ রেস্ট নিয়ে পায়ের ব্যথাটা একটু কমতেই আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে যখন বেসমেন্টের প্রথম গেটের পাশে এসে পৌঁছালাম, দেখি গেট বন্ধ। ভাবতে থাকলাম, কারণ কি? গেট তো বন্ধ থাকার কথা না, এটি তো ইমার্জেন্সি এক্সিট, সবসময় তো খোলা থাকে। যাই হোক, ভাবলাম হয়তো কোনো কারণে বন্ধ করেছে কেউ। বিষয়টি বেশি আমলে না নিয়ে 2 নম্বর গেটের দিকে একটু পা বাড়িয়ে দেখলাম খোলা রয়েছে। 2 নম্বর গেটটি আবার প্রথম গেটের ডান দিকে আনুমানিক 100 থেকে 200 মিটার দূরে অবস্থিত। 2 নম্বর গেটের যত কাছে যাচ্ছি মনে হচ্ছে গেট বন্ধ হয়ে যাচ্ছে। গেটের পাশে পৌঁছাতেই দেখি গেটটি বন্ধ হয়ে গেল। তারপর আবার গেটের দিকে একটু পা বাড়িয়ে তাকাতেই দেখি প্রথম গেটটি খোলা রয়েছে। হচ্ছেটা কি আজ আমার সাথে? যাই হোক, এবারেও বিষয়টিকে বেশি গুরুত্ব না দিয়ে প্রথম গেটের কাছে গেলাম। একই ব্যাপার, কাছে আসতে দেখি গেট বন্ধ। মনে মনে ভাবছিলাম, আজকে কোনো বিপদে পড়তে যাচ্ছি নাকি আমিও? এতদিন শুধু ভূত.কমে মানুষের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব ঘটনা শুনে আসছি, আজকে কি আমিও তাদের মধ্যে একজন হতে যাচ্ছি? এসব ভাবতে ভাবতে হঠাৎ পেছন থেকে আবারও কে যেন পুরুষ এবং নারী মিশ্রিত কণ্ঠে আরবি ভাষায় বলে উঠল, বাওয়াবা গাফেল কেইফ এতলা বাররা বলে এক পাশবিক হাসি হেসে উঠল। অর্থাৎ বাংলা ভাষায় যার অর্থ দাঁড়ায়, দরজা বন্ধ হয়ে গেছে, এখন তুই কিভাবে বের হবি। এসব দেখে ভয়ে আতঙ্কে কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই বেসমেন্টের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছোটাছুটি করতে লাগলাম। হঠাৎ দেখি একটু দূরে কে যেন দাঁড়িয়ে আছে। মনে একটু সাহস পেলাম, যাক বাবা, মনে হয় বাঁচা গেল। এক দীর্ঘশ্বাস নিয়ে লোকটির কাছে যেতেই যা দেখলাম
সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি লোকটির মাথা থেকে খুলির অর্ধেক নেই এবং মাথা থেকে কেমন যেন মগজ বের হয়ে সারা শরীরে পড়ছে এবং শরীরে এগুলো নিয়েই সে হেঁটে বেড়াচ্ছে। আমি আর সহ্য করতে না পেরে সেখানে চিৎকার দিয়ে জ্ঞান হারাই এবং জ্ঞান ফিরতেই আমি নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করি এবং সেখানে থাকা নার্সকে জিজ্ঞেস করি, হোয়ার আর ইউ ফ্রম? সে আমাকে উত্তরে বলল, আই এম ফ্রম কেরালা, ইন্ডিয়া। আমি তাকে জিজ্ঞেস করলাম, কতক্ষণ হয়েছে আমি এখানে? উত্তরে সে যা বলল তাতে আমি অবাক হয়ে খানিকক্ষণ বাকরুদ্ধ হয়ে রইলাম। সে বলল, আপনি এখানে প্রায় 3 দিন হলো। মানে হসপিটালের বেডে আমি প্রায় 3 দিন অজ্ঞান অবস্থায় ছিলাম। এর একদিন পর হসপিটাল থেকে রিলিজ পেয়ে কাজে এসে জানতে পারি একজন সিকিউরিটির লোক নাকি ওপর থেকে চিৎকার শুনতে পেয়ে দৌড়ে নিচে আসে এবং আমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তার নিজের গাড়িতে করে পাশের এক হাসপাতালে নিয়ে যায় এবং আমার মানিব্যাগ থেকে সৌদি আরবের আইডি কার্ডটি নিয়ে হাসপাতালের ইমার্জেন্সি কাউন্টারে জমা দিয়ে হাসপাতালে আমাকে ভর্তি করিয়ে চলে আসে। আসলে এখানে আশেপাশে আমার পরিচিত কেউ নেই। তাছাড়া আমার ফোনে লক দেয়া ছিল, তাই কারো ফোন নাম্বার বা ইনফরমেশন তারা পায়নি। তাই হসপিটাল কর্তৃপক্ষ আমার আইডি কার্ডের মাধ্যমে আমার কোম্পানিকে ইনফর্ম করে। কোম্পানি থেকে জানানো হয় রোগীর যা সেবা প্রয়োজন কোম্পানি পে করবে। নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটি যেন আমি আজও মেনে নিতে পারছি না। সারা জীবনের জন্য মনে দাগ কেটে গেল। শুধু মনে প্রশ্ন, ক্যান ইউ ইম্যাজিন 3 দিন অজ্ঞান ছিলাম। এই ছিল আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা অতি প্রাকৃতিক ঘটনা, যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বিশ্বাস করা বা না করা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে প্রমাণ হিসেবে সেই নষ্ট হয়ে যাওয়া লিফট সহ পুরো জায়গাটির একটি ভিডিও শেয়ার করলাম, চাইলে দেখে নিতে পারেন। সবসময় মনে রাখবেন, পৃথিবীটা রহস্যে ঘেরা। কখন কার সাথে কি ঘটে যায় বলা মুশকিল। আর যার সাথেই এসব অতি প্রাকৃতিক ঘটনা ঘটে একমাত্র সেই অনুভব করতে পারে মুহূর্তটা কতটা ভয়ঙ্কর। আমার ফুফাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনা রয়েছে আমার কাছে। যদি এই ঘটনাটি সিলেক্টেড হয় এবং লিসেনাররা পছন্দ করেন, তাহলে অতি শীঘ্রই আমার ফুফাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঝড়ের রাতে আম কুড়াতে গিয়ে জিনের খপ্পরে পড়া ঘটনাটা শেয়ার করব। সবার জন্য একটাই প্রত্যাশা, সবসময় ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন এবং ভূত.কমের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। মোহাম্মদ নাদিম, নরসিংদী, ঘোড়াশাল, খিলপাড়া। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বলবো যে ভিডিওটি আমি এখানে দিচ্ছি না, আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপে চাইলে আপনি নিজেই পোস্ট করতে পারেন। এই যে বললেন বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, অনেকে বিশ্বাস করতে চান না, সুতরাং আপনি নিজে যদি পোস্ট করেন সেটা আমাদের সবার জন্যই ভালো। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ঘটনা পাঠাতে চাচ্ছেন রেকর্ড করে এরকম কোনো কিছু, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ফোনের মাধ্যমে স্টোরিটা রেকর্ড করে আপনি সরাসরি আমাদেরকে পাঠিয়ে দেবেন ইমেইলের মাধ্যমে। সেটা আপনি যদি ছোট ফাইল হয় তাহলে তো অ্যাটাচ করেই পাঠাতে পারবেন, নাহলে গুগল লিঙ্ক বা যে কোনো লিঙ্কের মাধ্যমেও দিতে পারেন। তবে ছোট ফাইলই হয় এবং সেটা মেইল করা যায়। আমাদেরকে দেখতে পাচ্ছি আননেমড লিখেছেন, এক গামলা পপকর্ন নিয়ে বসলাম। চমৎকার। হানিফ শিকদার আমাদের লিখেছেন, ওল্ড মিউজিক চাই ভাই। ওল্ড মিউজিক তো বাজছে, আমি ঠিক বুঝতে পারছি না আপনি কী চাচ্ছেন নতুন করে। আর আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাহানুর রহমান, আমরা অন্য কারো ভয়েস শুনতে চাই না। মানে কার ভয়েসের কথা বলছেন আমি বুঝিনি। নয়ন আহমেদ লিখেছেন, আপনি মানে বলছেন যে মানে ভূত.কমে অন্য কারো ভয়েস শুনতে চান না, এরকম কিছু আমি ঠিক বুঝিনি। আমাকে যদি একটু বুঝিয়ে বলতে তাহলে খুব সুবিধা হতো আমার জন্য। আমাদের সাথে দেখতে পাচ্ছি যে আরও অনেকেই
নয়ন আহমেদ আছেন সিরাজগঞ্জ থেকে, এবং আমাদের সাথে আছেন মেহেদি হাসান। কীভাবে শুনবো জানতে চেয়েছেন। আমাদের মডারেটর যারা আছেন ডেফিনেটলি তারা আপনাদেরকে সহযোগিতা করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ করার অনুরোধ করছি, শিপন হুসাইন লিখেছেন। শিপন হুসাইন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, পুরনো মিউজিক ফিরিয়ে নিয়ে আসার অনুরোধ। আমরা কিন্তু কয়েকদিন ধরে পুরনো মিউজিক দিচ্ছি, আমি ঠিক বুঝতে পারছি না, মানে আপনারা কি শুনে তারপরে লিখছেন নাকি না শুনে লিখছেন আমি ঠিক জানি না। যাই হোক, আমাদের যে অ্যাপটি রয়েছে স্বাধীন মিউজিক অ্যাপ, সেই অ্যাপেও আপনারা রেগুলার আমাদেরকে মেসেজ করেন, আমাদের সাথে কথা বলেন। সেই অ্যাপেও আমরা আপনাদের যাদেরকে দেখছি তারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে কেমন আছেন, এবং অ্যাপের নিচে কমেন্ট করবেন কমেন্ট সেকশনে গিয়ে। আশা করব যে আপনাদের সবারকে নিয়ে আজকে একটা দারুণ শো আমরা উপহার দিতে পারবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং পরবর্তী ঘটনাটিও মানে প্রথম ঘটনাটি কিন্তু আমরা মানে মিডল ইস্ট থেকে নিয়েছি এই কারণে, আমি বললাম যে বাংলাদেশের পরে সবচাইতে বেশি স্টোরি আসে আমাদের মিডল ইস্ট থেকে, এবং সবচেয়ে বেশি মানুষ আমাদেরকে শোনেন মিডল ইস্ট থেকে। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আজকের শোটা শুরু করছি মিডল ইস্টের একটা ঘটনা দিয়ে। মিডল ইস্টে আমাদের যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই সারা জীবন আমাদের সঙ্গে থাকুন, আগলে রাখুন আমাদেরকে। আমরা চলে যাচ্ছি আবারও আমাদের শোতে। আনুষ্ঠানিকভাবে শুরু করছি আমাদের পরবর্তী ঘটনা। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালো দলে আছি। স্পেশাল এপিসোড শুনছেন, এবং স্পেশাল এপিসোডে আমরা বলেছি যে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ঘটনাগুলো আপনাদের শোনাবো। তারই সূত্র ধরে আমরা দ্বিতীয় ঘটনায় যাচ্ছি। ঘটনাটি যিনি লিখেছেন তার পরিচয় দিয়ে আমরা ঘটনা শুরু করব। আমরা চলে যাচ্ছি ঘটনায়। প্রিয় রাসেল ভাই, আশা করি ভালো আছেন। জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আপনার প্রোগ্রাম আমি নিয়মিত শুনি। বহু মানুষের বিচিত্র সব ভৌতিক অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করে তারা। তেমনই এক ঘটনা ঘটেছিল আমার খুব কাছের বন্ধু তন্ময়ের সাথে। তার মুখেই শুনেছিলাম সেই ঘটনা। কাজের সূত্রে ও সস্ত্রীক আমেরিকা থাকে। ঘটনাটি সেখানকারই। ঘটনাটি সেভাবেই তুলে ধরছি। সঙ্গত কারণে আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব না, তাই আপনাকে ইমেল করছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ। কিরে তন্ময়, পেরিলেক যাবি নাকি? শুক্রবার রাত 12টার পরে ফোন যখন সৈকত করেছে তখন এই প্রশ্ন শোনার জন্য তন্ময় প্রস্তুতি ছিল। প্রায় প্রতি শুক্রবার রাতেই তারা দল বল সহ শহর থেকে মাইল 10 দূরে নির্জন পেরিলেক ঘুরে আসে। দলবল বলতে ওরা 4 বন্ধু। সৈকতের গাড়ি নিয়েই ওরা ঘুরতে যায়। সপ্তাহান্তে নির্জনতা উপভোগ করতে পেরিলেকের কোনো বিকল্প নেই মিসৌরির এই ছোট্ট শহরে। এমনিতে বাসা থেকে গাড়িতে পেরিলেক যেতে 15 মিনিটের বেশি লাগে না। ইন্টারস্টেট ধরে মিনিট 10 টানলেই হাতের বাম দিকে পেরিলেক যাওয়ার রাস্তা। আর এই রাস্তাতে উঠতেই গাড়ির হেডলাইট ব্যতীত আর কোনো আলো চোখে পড়ে না। চারিদিক ম্যাপল লিফের জঙ্গলের মধ্য দিয়ে সরু পিঞ্চঢাল রাস্তা। গভীর রাতে এদিকে আসলে হরহামেশাই চোখে পড়ে হরিণের পাল। কখনো কখনো তারা চলে যায় একেবারে গাড়ির সামনে, যেন তারা আপত্তি জানাচ্ছে তাদের শান্ত ভ্রমণে বিঘ্ন ঘটাবার জন্য। গ্রীষ্মকালে গভীর রাতে পেরিলেক ভরে যায় শখের মাছ শিকারি দিয়ে। তারা ঘন্টার পর ঘন্টা মাছের ছিপি নিয়ে বসে থাকে। এই বুঝি বড়শিতে স্যামন মাছ ধরা পড়ে। কিন্তু যত শীত পড়তে থাকে এই পেরিলেক তত বেশি জনমানবহীন হতে থাকে। সৈকত তন্ময়দের মতন কিছু অ্যাডভেঞ্চার প্রিয় যুবক ছাড়া
সেখানে আর কেউ যায় না। এই অক্টোবরের শেষ, জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। শোঁসো বাতাসে কান নাক জমে যাওয়ার মতো অবস্থা। গাড়ি থেকে নেমে তন্ময় রীতিমতো কাঁপতে লাগলো। এমতো অবস্থায় একটা সিগারেট না ধরালেই না। চারিদিকে লেকের ওপারে অনেক দূরে নেটওয়ার্ক টাওয়ারের একটা লাল বিন্দু ও তন্ময়ের সিগারেটের আগুন ছাড়া আর কিছু নেই। অবশ্য আকাশের দিকে তাকালে সে কথা মনে হয় না। চাঁদহীন আকাশের দিকে তাকালেই সবার আগে নজরে আসে জলজলের শুকতারা। তাকে দূর আকাশে সঙ্গ দিতে উপস্থিত হয়েছে দানবীয় বৃহস্পতি, লাল আকাশের অধিকারী মঙ্গল, বরফ শীতল ইউরেনাস, এমনকি বলয়রাজ শনিও। শিহাব তন্ময়দের মতন ওরাও বুঝি বেড়াতে এসেছে পেরি লেকের আকাশে। লেকের ধারে কফি মগে চুমুক দিতে দিতে আড্ডা দেওয়া শুরু করলে আর কি বাড়ি ফিরতে ইচ্ছে করে? কিন্তু না ফিরলেও চলবে কেন? একটু পরেই তন্ময়ের বাসা থেকে ফোন আসা শুরু করবে। তুমি কি আজকে পেরি লেকে ঘুমাবা? অগত্যা বাড়ির পথ ধরতেই হলো। ইন্টারস্টেটের এক্সিট দিয়ে বাড়ির পথ ধরতেই সৈকতের মাথায় রীতিমতো অ্যাডভেঞ্চারের পোকা ঢুকলো। লায়ন্স পার্কের সাথে যে পুরনো গোরস্থান আছে সেখান থেকে একটু ঢু মেরে আসি। সৈকতের প্ল্যান শুনে পেছন থেকে হিমেল তো রীতিমতো চল যাই বলে ভূত FM এর সেই বিখ্যাত নাইট কামস লাইভ ছেড়ে দিল। গণতান্ত্রিক দেশে যেখানে 4 জনের মধ্যে 3 জনই এক পায়ে খাড়া, সেখানে তন্ময়ের আপত্তি জানানোর সুযোগ পর্যন্ত পেল না। এমনিতে তার অ্যাডভেঞ্চারে তেমন আপত্তি না থাকলেও সে ভাবছে কবরস্থান থেকে বাড়ি ফেরার পর তার বউ তাকে না শেষ রাতে ধূপধুনো দিয়ে শুদ্ধ করে। লায়ন্স পার্কের কবরস্থান হচ্ছে এই শহরের সবচেয়ে পুরনো গোরস্থান। বলা হয় সেখানে 400-500 বছরের পুরনো কবর আছে। আর এই গোরস্থান এতই বড় এবং ধাঁধালো যে সেখানে নাকি রাতে কেউ পায়ে হেঁটে ঢুকলে ফিরে আসতে পারে না। বছর 5 আগে রূপম নামে এক ছেলে বন্ধুদের সাথে বাজি ধরে রাতে পায়ে হেঁটে গোরস্থানে ঢোকার পরে বেমালুম নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর তার নিথর দেহ 3 দিন পর গোরস্থানের ভেতরে এক পরিত্যক্ত গর্তে পড়ে থাকতে দেখা যায়। এরপর থেকে কথা ছড়িয়ে পড়ে রাতের বেলা এখানে পায়ে হেঁটে প্রবেশ নিষেধ। বলা বাহুল্য, তন্ময় সৈকতদের মতন উচ্চ শিক্ষিত আধুনিক যুবকেরা রূপমের এই ঘটনায় অতি প্রাকৃত কিছু দেখবে না, বরং তারা মনে করবে রূপম নিশ্চয়ই একা ভয় পেয়ে হার্ট ফেল করে মারা গেছে। রূপমের ঘটনা মর্মস্পর্শী হলেও অতি প্রাকৃত কোনো ঘটনা নয়। রূপমের ঘটনার প্রচ্ছন্ন কারণেই কিনা শিহাবরা গাড়ি নিয়েই গোরস্থানের ভেতরে ঢোকায় স্থির করল। খানিকটা ভেতরে ঢুকে একটা গাড়ি রাখার জায়গা দেখে। সেখানে গাড়ির হেডলাইট নিভিয়ে গাড়িতে বসে রইল। চারিদিকে এক বিন্দু আলো পর্যন্ত দেখা যাচ্ছে না, এমনকি কোনো একটা শব্দ পর্যন্ত কানে আসছে না। অথচ পেরিলেকের পাড়েই বাতাসের শব্দে কানপাতা দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ সবাই নিশ্চুপ থাকার পর সৈকতই সবার আগে কথা বলে উঠল। কিরে, ভয় পাচ্ছিস নাকি? উত্তরে এবার সবাই নড়েচড়ে বসল। হিমেল তো বলেই ফেলল, তন্ময় বোধহয় পাচ্ছে। উত্তরে তন্ময় কিছু না বললেও শান্ত রসিকতার লোভ সামলাতে পারল না। তন্ময়দা, দেখেন তো গাড়িতে তেনারা কেউ ঢুকে পড়েছে কিনা, একটা মাথা গোনা দেন তো। এবারে সবাই হেসে ফেলল। ক্যালেন্ডারের পাতা ঘুরে আরেকটি শুক্রবার এসে হাজির। সৈকতের ফোন পেয়ে তন্ময় যথারীতি শীতের জামা কাপড় পরে প্রস্তুত হয়ে বাসার সামনে দাঁড়িয়েছে। সাধারণত সৈকতকে বাসার সামনে থেকেই পিক করে। কিছুক্ষণ দাঁড়াতেই দেখা মিলল সৈকতের হোন্ডা সিভিক গাড়ির হেডলাইট। সেমিস্টারের শেষ ভাগে সবারই চাপ বেশি বলে আজকে কেবল ওরা দুজন বের হয়েছে। তাতে অবশ্য আপত্তি নেই, পেরিলেক যাবার ভূত তাদের মাথাতেই তো বেশি। আজকে পেরিলেক কেমন যেন অন্যরকম লাগছে। অন্যদিন এখানে গাড়ি ঢুকতে গেলেই চোখে পড়ে খরগোশের নড়াচড়া। আজকে পুরো এলাকাটা কেবল জনমানবহীনই না, বরং প্রাণহীন মনে হচ্ছে। অবশ্য হিমাঙ্ক ছুঁই ছুঁই এই ঠান্ডার মধ্যে ওরাই বা থাকবে কেন গর্তের বাইরে? তন্ময় যথারীতি গাড়ি থেকে নেমে সিগারেট ধরিয়ে সৈকতকে বলল, আচ্ছা, সেদিন যে রূপমের কথা বললি, ওর কি হয়েছিল এটা পরে জানা গেছিল? উত্তরে সৈকত খানিকটা রহস্য নিয়ে বলল, আসল সত্যিটা সেভাবে প্রকাশ পায়নি, কিন্তু আসল ব্যাপারটা আমার কানে এসেছিল। তোরা ভয় পাবি দেখে সেদিন বলিনি। কি হয়েছিল ওর? ও হার্ট ফেল করে মরেনি। হার্ট ফেল করে কেউ মরলে তার চোখ খুলে পড়ে যায় না। রূপমের চোখ খুলে পড়ে গিয়েছিল। রূপমের লাশ যে প্রথম দেখে ওই গোরস্থানে গোরখোদক ডেল, আন্ডারটেকার আর কি, সে আমার পাশের বাসাতেই থাকে। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম রূপমের ব্যাপারে। শুরুতে কিছু বলতে রাজি না হলেও আমি নাচরবান্দা দেখে পরে তিনি বলতে রাজি হলেন। তিনিই বলেছিলেন রূপমের 2 অক্ষি কোটরে
চোখের জায়গায় কিছুই ছিল না। মুখ ছিল হাঁ করা, শরীরে ছিল অসংখ্য আঁচড়ের দাগ। লাশ দেখে মনে হচ্ছিল কেউ বুঝি তার শরীরের সমস্ত রক্ত শুষে নিয়েছে। ইয়ার কি বন্ধ কর, ইয়ার কি বন্ধ কর সৈকত, আমারে বলদ মনে হয় তোর? উত্তরে সৈকত হেসে বলল, আমি কেমন করে জানবো রূপমের কি হয়েছে বা না হয়েছে? তবে এটা সত্য, রূপমের লাশ যেখানে পাওয়া গিয়েছিল কালকে রাতে আমি ওখানেই গাড়ি থামিয়েছিলাম। রাত 3টার দিকে তন্ময়েরা বাড়ির পথ ধরল। আজকে বেজায় ঠান্ডা, আধা ঘন্টার বেশি থাকা গেল না পেরিলেকে। ইন্টারস্টেটের রাস্তাও আজকে বেশ ফাঁকা। অন্যদিন বড় বড় সব লরি দেখা যায়, সেগুলো আজ তেমন চোখে পড়ছে না। জানলা দিয়ে সেসব খেয়াল করতে করতে তন্ময় বলল, আচ্ছা সৈকত, বলে যেই ঘাড় ঘুরিয়েছে সে দেখে ড্রাইভিং সিটে কেউ নেই। আচমকা শির দ্বারা দিয়ে একটা ভয়ের স্রোত বয়ে গেল তন্ময়ের। সে জানে সে যা দেখছে তা সত্যি না, এ সত্যি হতে পারে না। সে নিশ্চয়ই ভুল দেখছে, এ সবই হ্যালুসিনেশন। এতক্ষণে তন্ময়ের চোখ গেল গাড়ির ড্যাশবোর্ডে। সেখানে একজনের ছবি, নাম ও ফোন নাম্বার লেখা। নামটা আর কিছু নয়, তা হলো রূপম মোটরস। তন্ময় এবারে জ্ঞান হারালো। জ্ঞান ফেরার পর তন্ময় দেখল সে তার বাসার বিছানায় শুয়ে আছে। পাশে তার বউ অনন্যা, এমনকি সৈকত, হিমেল, শান্ত, ওরা সবাই। কিছুক্ষণ পর তন্ময় স্বাভাবিক হলে সে জিজ্ঞাসা করল সে এখানে কিভাবে এলো। উত্তরে অনন্যা বলল, তুমি তো সেই রাত 1টায় বের হয়ে গেলে, এরপর থেকে তোমার ফোন বন্ধ পাচ্ছি। পরে আমি সৈকতকে ফোন দিলাম, ও বলল ও তো আজকে পেরিলেকে যায়নি। পরে আমি তো চিন্তায় পড়ে গেলাম। আমি সৈকতকে বললাম আমরা সবাই মিলে পেরিলেক চেক করে আসবো কিনা। পরে আমি, সৈকত, শান্ত, হিমেলের বউ, উপমা সবাই পেরিলেক গিয়ে দেখি সেখানেও তুমি নেই। পরে ভাবলাম তুমি পেরিলেক ঘুরে বাসায় চলে এসেছো কিনা। পরে বাসায় আসতেই দেখি তুমি বাড়ির উঠোনে অজ্ঞান হয়ে পড়ে আছো, মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছে। আমার চিৎকার শুনে একতারা ডাক্তার ভদ্রলোক দরজা খুলে বের হয়ে আসে। সবাই মিলে ধরে বিছানায় এনে রাখতেই তোমার জ্ঞান ফেরে। এখন বলো, তুমি কার সাথে কই গিয়েছিলে? এই প্রশ্নে তন্ময় কেবল ফ্যাল ফ্যাল করে অনন্যার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। কি উত্তর দেবে সে? সে নিজেও কি জানে এই প্রশ্নের উত্তর? এই ছিল চমৎকার ঘটনাটি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা আশা করব আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আজকে স্পেশাল এপিসোড, এবং স্পেশাল এপিসোডে সব স্পেশাল ঘটনা শুনছি আমরা, এবং তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি। এবং এই ঘটনাটিও যথারীতি দেশের বাইরে থেকে নেওয়া, এবং আশা করব যে আপনারা যারা দেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাস করেন তাদের ভালো লাগছে আজকের এপিসোডটি, এবং সেই সাথে যারা আমাদের দেশ থেকেও শুনছেন তাদেরও ভালো লাগছে। আসলে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছেন এবং আমাদের রেগুলার ঘটনা পাঠান তাদেরকে শ্রদ্ধা জানাতে এবং তাদের জন্যই তাদেরকে উপহার দিতেই আমাদের আজকের এই বিশেষ এপিসোডটি। জন্মদিনের মাস এবং প্রতিটা এপিসোড একটু অন্যরকম হবে, সেটাই স্বাভাবিক। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি বরাবর ভালো আছেন এবং ভালোর দলেই থাকেন সবসময়। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমার নাম মেহেদি হাসান, আমার বাসা নোয়াখালীতে। বর্তমানে আমি আমেরিকার নিউ ইয়র্কে আছি। আমার জীবনে ঘটে যাওয়া এক বাস্তবিক ভৌতিক ঘটনা আপনার কাছে শেয়ার করলাম। এই মুহূর্তে স্টুডিওতে সে ঘটনা বলতে পারছি না, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আপনার ভূত.com-এর নিয়মিত একজন শ্রোতা। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি 2008 সালের। ঘটনাটি ঘটেছিল আমার মামির সাথে। বলে রাখা ভালো, ছোটকাল থেকে আমি আমার নানুর বাড়িতে বড় হয়েছি। ঘটনাটা শুরু হয় আমার মামার বিয়ের ঠিক 2 মাস পর। সেই দিন মামা, মামি আর আমি ছাড়া বাকিরা কেউ বাসায় ছিল না। রাত 1:30 কি 2টার মধ্যে হঠাৎ মামা আমার রুমে এসে ঘুম থেকে তুলে বলছে যে তোর মামি কেমন যেন করছে, আমার খুব ভয় লাগছে, একটু এসে দেখে যা। তো আমি গেলাম রুমে। বিশ্বাস করেন, আমি চোখের সামনে যা দেখলাম তা বিশ্বাস করার মতো ছিল না। আমি দেখলাম মামি খুব জোরে কান্না করছে এবং একই সাথে হাসছে। চোখগুলো দিয়ে মনে হচ্ছে রক্ত ঝরে পড়ছে এমন অবস্থা। চোখগুলো অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে এবং কান্না আর হাসির মাঝামাঝি কিছু কিছু উচ্চারণ করছে সে। সেগুলো হলো, খাটের কোণে কালো বিড়াল আর উলঙ্গ কালো মানুষ আমাকে নিয়ে যাচ্ছে,
তখন আমি এবং মামা বুঝতে পেরেছি এটা জিনের আসর ছিল। আমার মামা তখন সূরা ফাতিহা ও তার সাথে অন্যান্য সূরা পড়ে ফু দিয়েছে এবং আমি পাশের রুম থেকে জাইতুনের তেল নিয়ে এসেছি। এগুলো ব্যবহার করাতে পরিস্থিতি স্বাভাবিক হয়। তারপরের দিন মসজিদের হুজুরের কাছ থেকে আমার মামা তেল পড়া, পানি পড়া এবং তাবিজ নিয়ে ব্যবহার করাতে আমার মামির আর তেমন কোনো সমস্যা হয়নি। ও বলে রাখা ভালো, আমার মামাও একজন প্রবাসী। আমার মামাও মাসখানেক পর বিদেশ চলে যায়। এভাবে 8-9 মাস পার হয়ে যায়, এর মধ্যে আর কোনো সমস্যা হয়নি। কি ভেবেছেন ঘটনা এখানে শেষ? ঘটনা তো কেবল শুরু। আমাদের পরিবারে নতুন একজন সদস্য আমার মামাতো ভাই জন্মগ্রহণ করে। তার জন্মের 7 দিন পরেই শুরু হলো আসল ঘটনা। সেই থেকেই শুরু হলো সেই ভয়ঙ্কর জিনের আসর। সময়টা ছিল গভীর রাত, ঠিক বলতে পারছি না কয়টা বাজে। হঠাৎ মামির রুম থেকে অনেক জোরে মামাতো ভাইয়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, আর বাইরে থেকে অনেকগুলো কুকুরের শব্দ। আমি আর আমার নানু উঠে মামির রুমে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। বিশ্বাস করেন রাসেল ভাই, আমার মামাতো ভাইটাকে তার মা পা দুটো তার হাত দিয়ে পুরো শূন্যে তুলে তার মুখের কাছে নিয়ে নাচাচ্ছে। ঠিক আগের মতো করে হাসছে এবং কান্না করছে। এই দেখে বাচ্চাটিও কান্না করছে। দেখে মনে হচ্ছে মামি তার বাচ্চাকে আস্ত গিলে ফেলবে। ওনার মধ্যে মনে হচ্ছে কোনো হিংস্র পশু ভর করেছে। তারপর আমরা বাচ্চাটাকে ওনার কাছ থেকে নিয়ে যাই, আর ঘরে তেল পড়া এবং পানি পড়া ছিল, সেই সব দেওয়ার পর উনি স্বাভাবিক হন। নানু আর বড় মামি সারা রাত পাশে ছিল। পরদিন সকাল হতেই নানা ও নানু সেই মুয়াজ্জিনের কাছে যান। এই ফাঁকে আমি মামিকে জিজ্ঞেস করি, কাল রাতে আপনার সাথে কি হয়েছে? মামি আমাকে বলল যে রাত যখন গভীর হলো আমার চোখ লেগে আসলো। হঠাৎ করে আমার মনে হলো জানালার ওই পাশ থেকে কেউ একজন আমাকে ডাকছে, তামান্না, হ্যাঁ তামান্না, তামান্না। আমি উঠে বসলাম, আর ঠিক তখনই জানালাতে থাপ্পড় দেওয়ার শব্দ শুরু হলো। আর বলতে লাগলো কেউ, আমায় একটু সাহায্য করবি, একটু খাবার দিবি। জানি না আমার কি হলো, আমি জানালা ধরার সাথে সাথে আমার শরীরে অনেক জোরে একটা আঘাত আসে। আর কিছুই আমি বলতে পারবো না। আমার সাথে কি হয়েছিল পরে আমি জানি না। পরে নানা নানু মুয়াজ্জিন থেকে আবার পানি পড়া, তেল পড়া, পূর্বের তাবিজ এসব নিয়ে এসেছে, কিন্তু এই সবে আর কাজ হচ্ছে না। প্রতি রাতে এইভাবে মামি কান্না করে, আবার একা একা হাসে, এবং ওনার বাচ্চার সাথেও এমনটাই করে যা করেছিল সেই রাতে। পরে আমরা বাচ্চাটাকে ওনার কাছে রাখিনি। আমার নানু বাচ্চাটাকে শিশুদের আর্টিফিশিয়াল দুধ খাওয়িয়ে রাখে। আমার মামি এবং মামাতো ভাইকে নিয়ে আমরা সবাই টেনশনে পড়ে যাই। অন্যদিকে মামাতো বিদেশে থাকে, আরও বেশি টেনশনে। পরে আমরা একটা হুজুরের সাথে যোগাযোগ করি, অনেক বড় মানের হুজুর, নাম করা। ওনার কাছে সবকিছু শেয়ার করি। উনি আমার নানু বাড়ি আসেন এবং মামিকে দেখেন। তারপর সবাইকে বলে যান, আজ রাত 12টার পর আমি জিন চালান দেব, সবাই সচেতন থেকেন। এবং জিন চালান দেওয়ার সময় অনেক রকমের ভয়ঙ্কর কিছু ঘটবে, এতে ভয় পাবেন না, মামির খেয়াল রাখবেন। এইবার সেই কালো রাতের কথা বলি, যেটা ছিল আমার দেখা এক বিভৎস হৃদয় বিদারক রাত। রাত তখন 12টা। বাসায় তখন নানা নানু, আমি, আন্টি, মামি আর মামির মা। হঠাৎ জানলার বাইরে থেকে জোরে জোরে শব্দ শুরু হয়। মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। টিনের চালে মনে হচ্ছে কেউ পাথর মারছে, আর বাইরে কুকুরগুলো যেন অনবরত ডেকে চলেছে। কিছুক্ষণের মধ্যে মামির মধ্যে জিনটা ভর করে। তিনি হাসতে থাকেন, কান্না করতে থাকেন। একটা সময় উনি বসা থেকে শুয়ে পড়েন এবং নিজের জিহ্বা নিজেই দাঁত দিয়ে কাটতে থাকেন। ওনার মুখ দিয়ে রক্ত পড়তে থাকে অনবরত। একটা সময় উনি খাট থেকে প্রায় 2 হাত উঁচুতে শূন্যে উঠে যান। আমি সহ আমার নানু, আন্টি, মামির মা, আমার নানা, কেউ তাকে শূন্য থেকে নামাতে পারে না। ওনার মুখ দিয়ে গরু জবাই করলে যেমন শব্দ শোনা যায় তেমন শব্দ হচ্ছিল। পরে হুজুরকে কল দিয়ে সমস্যাগুলোর কথা বললে হুজুর আমাকে কোরআন থেকে সূরা জিন, ইয়াসিন সূরা এবং আয়াতুল কুরসি পড়ে ফু দিতে বলেন বারবার। আর তিনি সেই সময় নানুর বাড়ির দিকে আসছেন। কিছুক্ষণ পর হুজুর আসেন একটা সাদা দাফনের কাপড় ও কাঁচের বোতল নিয়ে। তারপর ওনার কনিষ্ঠ আঙ্গুল ধরে সূরা ফাতিহা এবং ইখলাস পড়ে ফু দেওয়ার পর ওনার কণ্ঠস্বর গম্ভীর হয়ে যায়। তাকে যা যা প্রশ্ন করা হচ্ছে তা সে উত্তর দিচ্ছে। তার নাম জিজ্ঞেস করতে সে বলল, আমি বড় ঠাকুর, এই মেয়েকে আমি নিয়ে যাব আমার সাথে। আজ থেকে 2 বছর আগে মেয়েটাকে আমি টার্গেট করেছি। সে যখন স্কুল থেকে বাড়ি যেত তখন আমার ভালো লেগেছিল। বলতে রাখা ভালো, আমার মামি একজন স্কুল টিচার ছিলেন। স্কুল থেকে ওনাদের বাড়িতে যেতে হিন্দুদের শ্মশান পার হতে হয়। তারপর হুজুর জিজ্ঞেস করে সে মামিকে ছেড়ে যাবে কিনা। সে রাজি হচ্ছে না। এরপর সাদা কাপড় দিয়ে মামিকে ঢেকে দেয়া হয়।
তারপর কি যেন পড়া শুরু করেন তিনি। একটা কাচের বোতলও নিয়ে আসেন। তারপর সারা ঘরের বাতি বন্ধ করে হুজুর ওই বোতলে জিনটাকে বন্দি করে ফেলেন। তারপর হুজুর একটা তাবিজ দেন, যেটা প্রতি মাসে মাসে পরিবর্তন করে আনতে হয়। জানি না কবে এটা শেষ হবে। এইটা আমার দেখা একটা বাস্তব ঘটনা। প্লিজ আপনার নিজের কণ্ঠে এই ঘটনাটি পড়ে শোনাবেন। আমি পড়ে শোনালাম, আশা করছি আপনার ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. শুনলে মাঝে মাঝে কান্না চলে আসে, সেটা লিখেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি যে আরও অনেকেই পাঠাচ্ছেন ঘটনা এবং অনেকেই আমাদেরকে ঠিক একইভাবে কমেন্টও করছেন ফেসবুকে। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে হানিফ শিকদার লিখেছেন ইমেল পড়ার সময় ওল্ড মিউজিক চাই। এখন ভাই মিউজিক তো আমরা ওল্ড সব জায়গায় দিতে পারবো না, মোনোটোনাস হয়ে যাবে। আমরা চেষ্টা করছি আমাদের সাধ্য মতন। শিপন হোসেন লিখেছেন মডারেটর রাসেল ভাই আর মিউজিকের দায়িত্বে আছে যারা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে ঘটনা চলাকালীন পুরোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক চাই। এখন সবাই এই কথাটাই বলতে থাকবেন, আমি জানি। আমাদের সাথে প্রিন্স সিয়াম আছেন, আমি কক্সবাজার থেকে শুনছি ভাই। ইয়াসিন আহমেদ সাগর আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন সুকান্ত মাইতি, আরও অল্প কিছুক্ষণের অপেক্ষা জানিয়েছেন তিনি, বেশ আগেই বোধ হয়। আমাদের সাথে এমডি সিয়াম এসকে লিখেছেন পুরান ঢাকার নারিন্দা থেকে সাথে আছি, থ্যাংক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য। আমাদের সাথে দেখতে পাচ্ছি আরও অনেকেই আছেন। হানিফ শিকদার আমাদের রেগুলার আমাদেরকে কমেন্ট করেন, ঠিক একইভাবে সেলিম এসকেও আমাদেরকে রেগুলার কমেন্ট করেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের জন্যই ইউটিউব পেজটি আমাদের এরকম জমজমাট হয়ে ওঠে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের অনেক অনেক ভালোবাসা জানাই আমার পক্ষ থেকে। আমি বলছিলাম যে আজকে সবগুলো স্টোরি আপনারা দেখছেন যে দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে আসছে। আমি একটু ছোট্ট করে জানিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে আপনাদের বলি এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন তালহা অস্ট্রেলিয়া থেকে। সুতরাং বুঝতেই পারছেন আমরা এখন চলে যাচ্ছি আবারও অস্ট্রেলিয়ায়, তারপরে আবারও ফিরে আসবো। আমরা আবারও শুরু করছি voot.com। Spirit, be here with me. কে তুমি? Voot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে voot.com এর স্পেশাল এপিসোডে স্বাগত জানাচ্ছি। আমরা সামনে আমাদের বার্থডে, সেজন্য প্রতিদিনই চেষ্টা করছি একটা নতুন করে স্পেশাল এপিসোড আপনাদের উপহার দেওয়ার। তারই সূত্র ধরে আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত বাঙালি ভাই বোনেরা রয়েছেন, তারা যারা আমাদের voot.com শোনেন এবং আমাদের ঘটনা পাঠান, তাদের ঘটনা দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এপিসোডটি। আমরা একটু আগে শেষ করেছি আমেরিকার একটা ঘটনা দিয়ে। এই মুহূর্তে আমরা আমেরিকা থেকে সরাসরি পাড়ি জমাবো অস্ট্রেলিয়ায়। চলুন আমরা অস্ট্রেলিয়ার একটা ঘটনা শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনাররা, আশা করি সবাই ভালো আছেন এবং রাসেল ভাই আপনিও ভালো আছেন। তো আজকে আমি আমার জীবনের সাথে একটা ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে সকলের সাথে শেয়ার করব। এবং ঘটনা শেয়ার করার আগে আমি আমার নিজের ডিটেলসটা দিয়ে দিই, কারণ নিজের ডিটেলসটা না দিলে আপনারা বুঝতে পারবেন না। আমার নাম তালহা, আমি এখন অস্ট্রেলিয়ার পার্থ শহরে আছি, প্রায় 1 বছর হয়ে গেছে এখানে আমি আছি। এবং আমি একটা জব করি, সেটা হচ্ছে আমার বাসা থেকে 10 কিলোমিটার দূরে। এবং সেই জব বাসা থেকে অনেক দূরে হওয়ার কারণে আমি এখানে এখনো গাড়ি কিনি নাই। তো আমি একটা ইলেকট্রিক স্কুটার কিনি, যেটা হচ্ছে চার্জে চলে এবং যেটা ফুটপাথ দিয়ে চালাইতে হয়। এবং আমার প্রত্যেক দিন আমার কাজ থাকে
বিকালে আমি যাই এবং আস্তে আস্তে আমার রাত 1টা-1:30 বেজে যায়। তো এগুলো আমার আসলে এই কাজের রিলেটেড এবং যাওয়া আসা নিয়ে এইখানে মূলত ঘটনাটা জড়িত, এই কারণে আমি এই ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, না হলে আপনারা বুঝতে পারবেন না। তো আপনাদের আরেকটু ডিটেলস বলি, সেটা হচ্ছে যে আমার স্কুটারটা নিয়ে আমি ফুটপাথ দিয়ে চলাফেরা করতে হয়, কারণ এটা ইলেকট্রিক স্কুটার এবং এর ম্যাক্স স্পিড হচ্ছে 25, যেটা আমি মেইন রোডে চালাইতে পারবো না, তো ফুটপাথ দিয়ে চালাইতে হয়। তো বেশি কথা না বলে আমি এখন ঘটনায় চলে যাই। তো ঘটনাটা ঘটছে হচ্ছে আজ থেকে প্রায় 3 মাস আগে। তো একদিন পাবলিক হলিডে ছিল এবং আমার কাজ শেষ করতে করতে অনেক লেট হয়ে যায়। আমার কোম্পানিতে কাজ শেষ করতে করতে রাত প্রায় 2:30-3টা বেজে যায় এবং আমি সেখান থেকে কাজ শেষ করে আমি রওনা দিই। এবং আরেকটা কথা বলি যে এইখানে পাঁচ সিটির এইদিকে হয় কি, রাত 12টার পরে আর রাস্তায় গাড়ি ঘোড়া থাকে না, কারণ এইখানের বেশিরভাগ সবগুলাই বিকাল 5টা-6টা, রেস্টুরেন্টগুলো 10টার মধ্যে ক্লোজ হয়ে যায়। তো সেখানে রাত 12টায় তো গাড়ি থাকে না এবং আমি আসতেছি প্রায় রাত 2:30টার দিকে, 2:30-3টার দিকে হবে। তো আমি এখন আসার সময় আমার প্রায় 10 কিলোমিটার পথ আসতে হবে এবং আমি ফুটপাথ দিয়ে চালায় আসতেছিলাম। তো আসার সময় একটা হাইওয়ে আছে, সেটার নাম হচ্ছে অ্যালবানি হাইওয়ে, আমি নামটা বলে দিই। তো ওইখানে একটা ফুটপাথ আছে এবং পাশে যে ফুটপাথটা যেটা, ওই ফুটপাথটা হচ্ছে কি একটা জঙ্গলের ভিতর দিয়ে গেছে। এখন যেহেতু আমি মেইন রোডে চালাইতে পারবো না, কারণ মেইন রোডে চালাইলে হাইওয়ে পুলিশ যদি আমাকে ধরে তাহলে আমাকে রাগ করবে, এবং রাত্রেবেলায় আমার ওই অন্ধকারের ওই ফুটপাথ থেকে আমি আসতেছিলাম। তো ফুটপাথ থেকে আমি সুন্দরভাবে চালায় আসতেছি এবং আস্তে আস্তে হঠাৎ করে একটা জায়গায় আছে যে ওটা একটু বেশি অন্ধকার এবং ওই ফুটপাথটা একটু জঙ্গলের একটা পার্কের ভিতর দিয়ে গেছে। এখন আমি যখনই ওই ফুটপাথে গেছি, মানে আমি যখন ওই ঠিক ওই জায়গাটা খুব অন্ধকার, একটা জায়গা প্রায় 100 মিটারের মতো একটা জায়গা, ওই জায়গাটা খুবই অন্ধকার এবং আমি দূর থেকে যখন ওইখানে তাকায় আছি, মানে আমি যখন ওই জায়গাটার কাছাকাছি আসতেছি, তখনই আমার মনের মধ্যে একটা ভয় একটা কাজ করতেছে। মানে আমার মনে বলতেছে যে ওইখানে কিছু একটা হবে বা আমার যাওয়াটার দিকে ঠিক হবে না, আমার এরকম একটা মন, মানে আমার মন টানতেছে না। তারপর আমি যখনই কাছে কাছে আসলাম তখনই আমি বিসমিল্লাহির রহমানির রহিম, স্কুটার তো চলতেছে, আমি ওইটা পড়তেছি বিসমিল্লাহির রহমানির রহিম, খালি এইটুকু বলে আল্লাহ আল্লাহ করতেছি। এর মধ্যে যে আমি ওইটুকু অন্ধকারের মধ্যে ঢুকলাম, সাথে সাথে আমার স্কুটারের চাকা পাঞ্চার হয়ে গেল। মানে একটা চাকা পাঞ্চার হলে তো বোঝা যায়, স করে হাওয়া বের হয়ে যাচ্ছে সব স্কুটারের চাকার, এবং আমি আমার স্কুটারের দিকে তাকিয়ে দেখলাম আমার গতি 25 ছিল, সেখান থেকে আমার গতি 15-তে চলে আসছে। এখন আমি যেহেতু স্কুটার চালাই, তখন আমি বুঝতেই পারলাম যে নিশ্চয়ই চাকা পাঞ্চার হয়ে গেছে, এই কারণে স্কুটারের গতিও কমে গেছে, কারণ চাকায় হাওয়া না থাকলে তো স্কুটার আর জোরে চলবে না। তখন আমি 1 সেকেন্ডের মধ্যেই আমি চিন্তা করলাম যে এইখানে দাঁড়ানো যাবে না, আমার স্কুটার এইখান থেকে চালায় বের হয়ে যাইতে হবে, আমি এই অন্ধকার জায়গাটা পার হয়ে তারপর আমি দাঁড়াবো, তাই আমার স্কুটারের চাকা পাঞ্চার হয়ে যাক বা আমার স্কুটারের চাকা খুলে যাক। কারণ আমার কিন্তু প্রথমেই আমি একটা মনের মধ্যে আমার একটা কেমন একটা ফিল কাজ করছে। তখন আমি চিন্তা করলাম যে না, এখানে দাঁড়ানো যাবে না। আমি স্কুটারের সুইচ ধরেই রাখছি এবং জায়গাটা অল্প একটা অল্প একটু জায়গা, যেমন 100 মিটারের মতো, আমি কয়েক সেকেন্ডে ওইটুকু জায়গা পার হয়ে গেলাম। আমি যেই ওইটুকু জায়গা পার হয়ে গেলাম, তখনই আমি দেখলাম কি আমার স্কুটারের গতি 25 উঠে গেছে এবং আমি আরো 5-6 হাত সামনে যে আমি মেইন রোডের উপরে উঠে আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পর আমার পিছনের স্কুটারের চাকা দেখে আমি পুরো আশ্চর্য হয়ে গেছি যে আমার চাকার কিছুই হয় নাই, পুরো আমার চাকা সম্পূর্ণ ঠিক, এমনকি একটু পামও কমে নাই, পুরো স্কুটার ঠিক। তখন আমি বুঝতে পারলাম যে হইতে পারে আমার মনের ভুল, যে কোনো শব্দ শুনছি, কিন্তু রাত্রে বেলায় কেউ নাই, ওই রাস্তা দিয়ে শুধু আমি একা আসতেছি, কোনো গাড়ি নাই, আর পুরো 8 লেনের 8 লেনের একটা হাইওয়ে, সেটা নাম অ্যালবানি হাইওয়ের ওই ফুটপাথটা দিয়ে আসতেছি। তো চাকা পাঞ্চার হইতে পারে আমি ভুল শুনছি, বাট আমার চোখে তো আমি ভুল দেখি না, কারণ স্কুটারের শব্দ হওয়ার সাথে সাথেই আমি স্কুটারের মিটারের দিকে তাকাইছি এবং দেখি আমার গতি 25 থেকে 15 হয়ে গেছে এবং হাওয়াটা কিন্তু বের হইতেই ছিল। আমি যতটুকু সময় ওইটুকু রাস্তা দিয়ে আমি চালাইছি, মানে ওই 100 মিটার ওই জায়গাটা, ততটুকু সময় কিন্তু আমার চাকা থেকে করে হাওয়া বেরই হয়ে গেছে। ওইটাও যে পার হয়েছে, সেই আর হাওয়া বের অফ হয়ে গেছে। যাই হোক, এটা তো আমার গেল। এবার আমি তারপরে দোয়া পড়ে তারপরে আমি আমি আয়তাল কুরসি পড়লাম, পড়ে তারপরে আমি এবার আয়তাল কুরসি পড়ে বুকে ফু দিয়ে এবার আমি আবার স্কুটার চালানো শুরু করলাম। এবার কিছু দূর এসে দেখতেছি কি, ঠিক রাস্তার মাঝখানে বড় একটা হাঁস, আমি আপনাদের হাঁসটা বলি ব্ল্যাক সোয়ান, মানে যে কালো রাজহাঁসগুলা, পুরো বড় একটা কালো রাজহাঁস ঠিক মেইন রোডের মাঝখানে পড়ে আছে এবং লাফাচ্ছে।
মানে মনে হচ্ছে কি, এবং ওর ঘেটিটা মোড়ানো, মনে হচ্ছে কি কেউ এইমাত্র ওই হাঁসটার ঘেটি মোড়ায় ওইখানে ফালাই দিছে, এবং ওই অ্যালবানি হাইওয়েতেই। তখন আমি চিন্তা করলাম রাস্তায় কোনো গাড়ি নাই, একটা গাড়িও গেল না, আমি একাই। কারণ এখান থেকে হাইওয়েটা কিন্তু একবারে সোজা হাইওয়ে, মানে দূর পর্যন্ত দেখা যাচ্ছে কেউ নাই, শুধু আমি একা। কিন্তু এই হাঁসটা মরল, এবং হাঁসটা এখনো লাফাচ্ছে, ছটফট করতেছে, তার মানে নিশ্চয়ই কেউ মরছে। তখন আমি আবার চিন্তা করলাম এখানে কি কোনো কারেন্টের শর্ট টটকে পড়লো কিনা। তখন আমি চিন্তা করলাম রাজহাঁস কিভাবে আকাশে উড়বে, আর উড়লেও আমি উপরে তাকায় দেখি যে কোনো বড় কোনো তার নাই বা খাম্বা নাই যেখানে আমার শর্ট খেয়ে তারপরে ওইটা রাস্তার মাঝখানে পড়বে। যাই হোক, ওইটা দেখে আমি তাড়াতাড়ি, মানে আমি আরো একটু ভয় পেলাম আমার মনের মধ্যে। তারপর আমি আরো সুন্দরভাবে তাড়াতাড়ি আমি স্কুটার চালানো শুরু করলাম। আমি এখানে দাঁড়াইনি, ওইটুকু এক নজরে যা দেখছি। তারপর আমি আয়তাল করছি, পড়তে এবার আরেকটু সামনে যখন আসছি, আসার পরে এখন আমি স্কুটার চালাচ্ছি, তখন আমি আর ফুটপাথ দিয়ে চালাচ্ছি না, মেইন রোড দিয়ে চালাচ্ছি। কারণ আমার সাথে ওরকম একটা জিনিস হয়েছে, আমি আর ফুটপাথ দিয়ে চালাবো না, আমি মেইন রোড দিয়ে চালাবো, যা হয় দেখা যাবে। এই চিন্তা করে যখন আবার মেইন রোড দিয়ে চালাচ্ছি, তখন মানে আপনি যখন সোজা যদি তাকায় থাকেন, আপনার বামে হালকা দেখা যায়, ডানেও কিন্তু হালকা দেখা যায় কিছু একটা। তো আমি হঠাৎ করে দেখলাম কি যে আমার বাম দিকে কি সাদা কাপড় পরা একটা লোক দাঁড়ানো, লোক বা বলতে পারি না, মানে সাদা কাপড় পরা কেউ একজন দাঁড়ানো। আমি তাড়াতাড়ি বাম দিকে তাকাইছি, বাম দিকে তাকাই দেখি কেউ নাই। তো আমি তো আরো ভয় পেয়ে গেছি। এখন আমি মানে এমনি অনেক কাজ শেষ করে অনেক টায়ার্ড, এখন চিন্তা করলাম কি কাজ শেষ করে টায়ার্ড, তাই কি ভুলভাল দেখতেছি। কিন্তু এতগুলো ভুলভাল তো দেখা আমার পক্ষে সম্ভব না, মানে এতগুলো তো ভুল হইতে পারে না, এত কিছু দেখতেছি। তো তারপরেও দোয়া পড়ে এখন তারপর আমি আবার স্কুটার চালাইতে আমি বাসার কাছাকাছি চলে আসছি, আর 1 কিলোমিটার বাকি আছে আমার বাসা আসতে। তো ওই 1 কিলোমিটার পথ পুরো অন্ধকার, ওই জায়গাটায় কোনো রোড লাইট নাই ওইটুক জায়গায়, কিন্তু এটা একটা হাইওয়ে, কিন্তু ওই জায়গাটুক আমি জানি না কেন রোড লাইট নাই, এখনো নাই ওই জায়গাটা। ওইটা হচ্ছে বেন্টলিতে একটা রোডে, কারাওয়ারাতে। সবাই নাম বললে যারা অস্ট্রেলিয়ার পার্থে আছে তারা চিনবেন। তো আমি যখন ওই রোডটার ঠিক ওই সোজাসুজি আসলাম, রাস্তা কিন্তু নিস্তব্ধ, এ পর্যন্ত কিন্তু আমি মানে কাউকেই দেখি না, শুধু আমি একাই রোডে এই 10 কিলোমিটার পথ যে আসতেছি। তো ঠিক ওই অন্ধকারের ভিতরে ওইখান থেকে মেইন রোডে ওইটুক যাচ্ছি, তখন আমার কানের কাছে কি যেন মনে হচ্ছে কি কারোর মুখ আমার একবারে ঠিক কানের কাছে চলে আসছে, আর এরকম করে শব্দ করতেছে। ঠিক আছে, মনে হচ্ছে কারোর মুখ একবারে আমার বাম কানের একবারে কাছে চলে আসছে, মানে 1 সেন্টিমিটার কি 2 সেন্টিমিটার দূরে আমার কানের থেকে তার মুখ। আমি তাড়াতাড়ি বামে তাকাইছি, দেখি কেউ নাই। আমি আবার তাড়াতাড়ি দোয়া পরে চলে যাচ্ছি, এবং তাড়াতাড়ি আমি যে বাসায় ঢুকে গেছি। এইটুকু হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া একটা কাহিনী। এখন এই ঘটনা আমি মনে হয় না অতটা ভয়ের, বাট এই ঘটনাগুলোর আমি কোনো এক্সপ্লেনেশন পাইনি। পরে আমি আমার বাবা মাকে বললাম ঘটনাগুলো, তখন আমার বাবা মা বলল যে যেটাই হোক ওই শয়তান বা কোনো শয়তান জিন হয়তো তোমার কোনো ক্ষতি করতে চেয়েছিল, বাট আমি আয়তাল কুরসি পড়ার কারণে হয়তো আমার কাছে আসতে পারে নাই, দূরেই ছিল, বাট আমার কোনো ক্ষতি করতে পারে নাই। তো এইটা হচ্ছে আমার সাথে এরকম একটা ঘটে যাওয়া কাহিনী। এবং তারপর থেকে আমি প্রত্যেকদিন কাজে যাওয়ার সময় আয়তাল কুরসি পড়ে যাই, এবং আসার সময়ও আমি আয়তাল কুরসি পড়ে আসি। আল্লাহর রহমতে এখন আর কোনো সমস্যা হয় নাই, এখন আমি ঠিক আছি। তো এইটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া কাহিনী। রাসেল ভাই, যদি ভালো লাগে তাহলে গল্পটা শেয়ার করবেন, আর আমার গল্পটা যদি সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এবং এই ঘটনাটা যদি সিলেক্টেড হয়, ইনশাল্লাহ আমার ফ্রেন্ডদের এখানে যারা অস্ট্রেলিয়া, আমার আরো কিছু ফ্রেন্ডরা আছে, তাদের সাথেও কিছু ঘটনা আছে, তাদের সাথেও ঘটে যাওয়া কিছু ঘটনা এই অস্ট্রেলিয়াতেই, ইনশাল্লাহ আমি পরবর্তী রেকর্ডে সেগুলো পাঠানোর চেষ্টা করব। ভালো থাকবেন রাসেল ভাই, আসসালামু আলাইকুম। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা
আশা করছি আপনারা ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আজকে ভূত.com এর খুব স্পেশাল একটা এপিসোড, যে এপিসোডে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের লিসেনাররা তাদের ঘটনা শেয়ার করছেন, এবং তারই সূত্র ধরে আমরা একটু আগে ছিলাম অস্ট্রেলিয়ায়, ফিরে আসছি টরন্টোতে। আশা করছি আপনাদের ভালো লাগবে টরন্টোর স্টোরিটাও, এবং যারা এই পৃথিবীর বিভিন্ন জায়গায় আছেন তাদের সবাইকে অনুরোধ করব ঠিক এইভাবেই আপনারা ঘটনা পাঠিয়ে যান। পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমরা বাংলাদেশি, আমাদের দেশের নাম বাংলাদেশ, এবং আমরা কথা বলি বাংলায়, এবং আমরা সবাই শুনি ভূত.com। সুতরাং কেন ঘটনা পাঠাবো না, কেন শুনবো না? ভূত.com। চলুন আমরা শুরু করি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম সাইনিন ইলাম। আমি আপনার অনেক বড় একজন ভক্ত। আমি কানাডার টরন্টোতে থাকি। লাস্ট 6 মান্থ যাবত অনেক ভূত রিলেটেড ইনসিডেন্ট কালেক্ট করেছি আপনাকে পাঠানোর জন্য। তো যাই হোক, আজকে আপনাকে কানাডাতে মার্খাম হসপিটালের একটা ঘটনা শেয়ার করব। আমি এখানে কাজ করি আজ প্রায় অনেক দিন, অনেক বছর। আমি মার্খাম হসপিটালের মেন্টাল হেলথ ইউনিটে অ্যাজ এ নার্স জব করি। আগে একটু বলে রাখি হসপিটালের ব্যাপারে। আমাদের ইউনিটে 2টা ভাগ আছে, একটা 1WF আর দ্বিতীয়টা হচ্ছে PICU। যারা একটু বেশি অ্যাগ্রেসিভ পেশেন্ট বা একটু খারাপ অবস্থা তুলনামূলক ভাবে, তারা PICU তে থাকে। আর PICU নার্সিং স্টেশনটাও আলাদা, যদিও সেটা লিঙ্কড আপ 1WF এর সাথে। আর 1W যারা নাকি একটু তুলনামূলক ভাবে ভালো, তাদেরকে 1WF এ রাখা যায়, রাখা হয় আর কি। PICU তো মূলত পেশেন্টকে ততদিন রাখা হয় যতদিন তারা একটু সহনীয় অবস্থায় না আসে, মানে অ্যাটলিস্ট নিজে হাতে মেডিসিন খেতে পারবে, মেডিসিন নিতে পারবে, এরকম অবস্থায় না আসে, ততদিন পর্যন্ত তাদেরকে PICU তে রাখা হয়। আর পরে তাদেরকে 1WF এ শিফট করা হয়, এন্ড তাদের প্রগ্রেসের উপর ডিপেন্ড করে তাদেরকে রিলিজ এন্ড এভরিথিং এলস করা হয় আর কি। আর 1WF তে যে পেশেন্ট গুলা থাকে, তারা বেশ কিছুদিন ওইখানেই রাখা হয় তাদেরকে, কারণ যতদিন পর্যন্ত তারা নিজেদের কেয়ার নিজেরা করাটা না শিখে ততদিন পর্যন্ত ওদেরকে 1WF এ রাখা হয়। আর মেন্টাল হেলথ ইউনিটে রাতের বেলায় নর্মালি কোনো ডক্টর থাকে না, অনলি নার্সরা থাকে। আমিও একজন নার্স, তো আমি অলওয়েজই রাতে কাজ করি, কারণ দিনের বেলা আসলে একটু ঝামেলা বেশি থাকে হসপিটাল যেহেতু। আর তাছাড়া দিনে আমার আরেকটা সেকেন্ড জব আছে, আমি অন্য একটা জায়গায় কাজ করি, সেজন্য আমি হসপিটালের নাইট শিফট গুলোতেই কাজ করি নর্মালি। আর যারা নর্মালি রাতে শিফট করে তারা 12 ঘন্টা শিফট করে। যেহেতু লং শিফট, তাই আমরা সবাই অলমোস্ট 2 ঘন্টা বা 3 ঘন্টা করে একটা ব্রেক নিই, ন্যাপ ব্রেক। ওই সময়টাতে নার্সরা হচ্ছে কোনো একটা রুমে, যেটা রুমটা খালি থাকে, বা আমাদের ব্রেক রুম যেটা থাকে, তো ওইখানে হচ্ছে একটা ন্যাপ নেয়। এটা কোনো অফিসিয়াল ব্রেক নয়, বাট মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর কারণে যেহেতু লং শিফট, সবাই ন্যাপ ব্রেকটা নিয়ে থাকি। আর তাছাড়া রাতে পেশেন্টরাও সবাই মেডিকেশন নিয়ে ঘুমায় থাকে, তো খুব একটা ঝামেলা হয় না। আর আমরা মোটামুটি 7-8 জনের মতো থাকি হচ্ছে নার্সিং স্টেশনে। তো 3 জন থাকে হচ্ছে PICU নার্সিং স্টেশনে, এন্ড 1WF এ হচ্ছে বাকি 4-5 জন যারাই থাকে। আর হ্যাঁ, সরি, ঘটনাটা হয়তো একটু লং হয়ে যাবে, তার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক, এখন ঘটনায় চলে যাই। এই ঘটনাটা প্রায় 1 বছর আগের ঘটনা। আমাদের হসপিটালে পুলিশ রাতের বেলা একটা 27 ইয়ার্স ওল্ড এশিয়ান ছেলেকে নিয়ে আসে। ধরে নেই তার নাম হচ্ছে কাই। ইমার্জেন্সিতে ডক্টর, যখন কোনো পুলিশ কোনো পেশেন্ট নিয়ে আসে, তখন ইমার্জেন্সিতে ডক্টর তাদেরকে হচ্ছে প্রথমে ট্রিটমেন্ট করেন, তারপরে হচ্ছে যদি ফর্ম 1 দেয়া হয়। ফর্ম 1 মানে হচ্ছে পেশেন্টের ভিজিবল কোনো মেন্টাল ইস্যু আছে, এন্ড দে হ্যাভ টু স্টে আন্ডার অবজারভেশন। অবজারভেশনের মানে হচ্ছে তাদেরকে PICU বা 1WF এ শিফট করা হবে, এবং এখানে মিনিমাম 7 days রাখা হবে তাদের প্রগ্রেস বা আসলে কি ধরনের ঝামেলা সেটা জানার জন্য বা বোঝার জন্য। তো যেরকম নিয়ম সেরকম ভাবেই করা হয়। যখন কাই হচ্ছে ইমার্জেন্সিতে ছিল, সিকিউরিটিটা হচ্ছে, আর হ্যাঁ, এইসব কাজের জন্য আমাদেরকে হেল্প করার জন্য সিকিউরিটি থাকে অন সাইট। তো সিকিউরিটি যখন তাকে শিফট করার 1WF এ শিফট করার ট্রাই করে, তখন সে সিকিউরিটিকে অ্যাটাক করে।
তাই বাধ্য হয়ে সিকিউরিটি তাকে রিস্ট্রেইন করে, মিনস হাত পা হচ্ছে একটা স্ট্রেচারের সাথে বেঁধে, রিস্ট্রেইনের যে বেল্ট থাকে ওটা দিয়ে বাঁধা হয় বা বেঁধে পিআইসিইউ তে শিফট করা হয়, যেহেতু সে অ্যাগ্রেসিভ বিহেভ করে, অ্যাটাক করে, তাই জন্য। তার রুমের নাম্বার হচ্ছে PICU 8। এই পেশেন্টকে নিয়ে আসা 2 দিন পরের ঘটনা এটা। তো আমার রাতে শিফট, এন্ড এই পেশেন্টকে আমায় দেয়া হয়। সো আমি কায়ের ওই দিন রাতের জন্য হচ্ছে আমি কায়ের নার্স। সো অ্যাজ ইউজুয়াল আমি অন্যান্য সবার মতোই কাইকে রাতে 9টায় একটা মেডিকেশন দিই, ওর রাতে মেডিকেশন দিয়ে দিই, মেডিসিন দিয়ে ওর রুমটা আমি লক করে দিই, যেন নর্মালি পিআইসিউর রুম গুলো লক করা থাকে, যেন, কারণ এরা সবাই অ্যাগ্রেসিভ, তো আমরা চাই না কোনো একটা কেওস হয়ে যাক, তো এজন্য রুমগুলো লক করে রাখি। আমি যখন কাই এর রুমে যাই তখন তার রুমের দেয়ালে আমি অনেক রকম আঁকিঝুঁকি দেখি। তো এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, যেহেতু ওরা মেন্টাল পেশেন্ট, ওদের হাতে আমরা কোনো পেন বা পেন্সিল দিই না যাতে এটা ওরা ওয়েপেন হিসেবে ব্যবহার করতে না পারে, কিন্তু কালার বার দেয়া হয়, যেটা দিয়ে ওরা মানে রঙিন বার, কালার বার গুলো যেটা থাকে পেন্সিলের মতো, পেন্সিল না, ওটা দিয়ে ওরা ছবি টবি আঁকতে পারে। তো এরকম একটা বার ওর কাছেও ছিল, ওইটা দিয়ে ওর দেয়ালের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আঁকা। তো আমার সেটা নজরে পড়ে, কিন্তু আমি খুব বেশি মনোযোগ দিয়ে দেখা বা খুব একটা বেশি পাত্তা দিই না। তো তো কাইকে আমি মেডিসিন দেওয়ার পর যখন রুম লক করে দিই, আমি আমার নার্সিং স্টেশনে ফেরত আসি। তারপর আরেকটা কথা বলে রাখা ভালো কাইয়ের বিহেভিয়ার সম্পর্কে। কাই প্রায় সবসময়ই ওর বেডের উল্টো দিকে বসে থাকতো, বেডের উপরে, এন্ড দেয়ালের দিকে মুখ করে বসে থাকতো। সো যখন দরজাতে আমরা খুলি তখন শুধু আমরা তার পিঠটাই দেখতে পাই, আর কিছু না। সে নর্মালি সারা রাতই জেগে থাকতো, যদিও আমরা তাকে ঘুমের ওষুধ দিতাম, সে সারা রাতই জেগে থাকতো। ইভেন ওয়াশরুম ইউজ করার জন্য সে বাইরে বের হতো না। সো আর তাছাড়া আমরা একটা লিমিটের উপর তো মেডিসিন দেওয়াও যায় না, তো এটাও মানা থাকে। সো আমার রাতে প্রায় 1টার দিকে আমি ব্রেকে যাই। আমি কিছুক্ষণ ব্রেকে যাওয়ার পর আমি কিছুক্ষণ ফোন ইউজ করে তারপর একটা চাদর মুখের উপরে দিয়ে ঘুমানোর চেষ্টা করি। আধো জাগা অবস্থায় আমার মনে হলো কেউ আমার বেড ধরে একটা জোরে ঝাঁকুনি দিল। তো আমি এতে খুব ভয় পেয়ে যাই, ভয় পেয়ে ঘুম থেকে উঠি, ঘুম থেকে জেগে যাই। জেগে যাওয়ার পরে দেখলাম যে পুরো রুমটা খুব অন্ধকার হয়ে আছে। মানে এই অন্ধকারটা যেন একটু বেশি কালো আর বেশি ভয়ানক মনে হচ্ছিল। আমি ভয়ে ভয়ে আমার বালিশের নিচে থেকে হাত দিয়ে আমার ফোনটা হাতে নিই এবং স্ক্রিনে টাচ করে দেখি রাত 1:45 বাজে, মানে এই 1:45 AM। সো তার মানে হচ্ছে আমি ঘুমিয়েছি প্রায় 20 মিনিটের মতো, কারণ আমি একটাই ব্রেকে যাই, তারপর ফোন টোন ইউজ করে ঘুমাই। যখন আমি ফোনটা ইউজ করলাম, মানে ফোনটা বের করে দেখলাম টাইম কত, তখন আমার কাছে মনে হলো আমার ডান পাশে কানের কাছে একটা গরম নিঃশ্বাস। আমি নিঃশ্বাসটা স্পষ্ট অনুভব করলাম আর আমার পুরো শরীর হিম হয়ে গেল। এতে আমার ভয় আরো অনেক গুণ বেড়ে যায়। আমি ফোনে টর্চ লাইট অন করে রুম থেকে বের হবার জন্য বেড থেকে নেমে দরজার দিকে পা বাড়াই। যখন আমি ডোর ওপেন করি আমার কাছে মনে হচ্ছিল যে দরজার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, বাট আমি মন শক্ত করে ডোর খুলে নার্সিং স্টেশনে ফিরে আসি। এন্ড আমি কাউকে কিছু বলার মতো কোনো পরিস্থিতি ছিলাম না। আমি ভয়ে এতটা আউট অফ জোন ছিলাম যে কাউকে কিছু বলতেই পারতেছিলাম না। প্রায় বেশ কিছুক্ষণ পর আমি আমার কলিগ, আমি প্রায় বেশ কিছুক্ষণ পর আমি যখন নর্মাল হয়ে আমি ডিউটি অ্যাটেন্ড করা শুরু করি, আমার কলিগ, তার নাম হচ্ছে সিমরান, আমাকে আস্ক করলো কি হয়েছে। তো আমি তাকে আনসার করব এমন সময় আমি জাস্ট মুখটা খুললাম, এমন সময় মেডিসিন উইন্ডোতে একটা নক শুনলাম। তো আমি একটু গলা উঁচু করে দেখলাম ওখানে কে আছে। তো ওইখানে আমি তাকিয়ে দেখি কাই ওখানে দাঁড়ায় আছে, আর ও দাঁড়িয়ে আছে হচ্ছে মাথাটা নিচের দিকে করে উইন্ডোর সামনে দাঁড়িয়ে আছে।
তো আমি একটু অবাক হলাম, নর্মালি রুম থেকে বের হয় না। তো আমি উইন্ডোতে গিয়ে তাকে আস্ক করলাম যে ডু ইউ নিড এনিথিং, কিছু লাগবে? সে আমার কথার কোনো উত্তর দিল না, শুধু হাত বাড়িয়ে আমার দিকে হাতটা বাড়িয়ে দিল। এন্ড দেন আমি ওকে আস্ক করলাম, ডু ইউ ওয়ান্ট সাম মেডিকেশন, আর ইউ নট এবল টু স্লিপ? তো ও বলল, মাথা নাড়িয়ে বললো ইয়েস, মুখ দিয়ে কিছু বললো না। তো আমি তখন ডেস্কে এসে তার মেডিসিন বের করার জন্য বারবার কম্পিউটারে অর্ডার পাস করছিলাম, বাট ফর সাম রিজন কম্পিউটার কাজই করছিল না। আমি একটু বিরক্ত হয়ে বাংলায় বললাম যে এই ছাতার মাথাটা কাজ করে না কেন? এটা বলতেই কম্পিউটার শাটডাউন হয়ে গেল। আমি আরো অবাক হলাম। তারপর আমি নিচে ঝুঁকে কম্পিউটারে যে পাওয়ার ছিল, মানে পাওয়ার কানেক্টেড ছিল, আমি ওটা রিকানেক্ট করলাম, খুলে আবার রিকানেক্ট করলাম যেন এটা রিস্টার্ট হয়। তো রিকানেক্ট করে যখন মাথা উপরের দিকে তুললাম, উপরের দিকে তাকিয়ে দেখি কাই যেখানে দাঁড়িয়ে ছিল সে আর এখানে দাঁড়িয়ে নাই। তো আমি একটু অবাক হলাম যে ও তো এখনই এখানে ছিল। তো প্রায় 1-2 সেকেন্ডের মধ্যে আমি যেটা ভাবতে ভাবতে আমি হচ্ছে মেডিসিন উইন্ডোর সাথে একটা ডোর ছিল, ওটা হচ্ছে কোর্টিয়ার্ডের ডোর, সেটা পিআইসি ইয়ার্ড, মানে ওটা একটা খালি জায়গা বাগানের মতো, ওইখানে ওরা দিনের বেলা ঘুরে। তো রাতের বেলা ওই ডোরটা লক থাকে। হঠাৎ করে আমি দেখলাম যে কাই ওই ডোরটা খোলা, এন্ড ওই ডোরটা খোলার শব্দ পেলাম। কোর্টিয়ার্ডের ডোর ওপেন হওয়ার সাউন্ড পাওয়ার সাথে সাথে আমি ক্যামেরার দিকে তাকাই, এন্ড আমি ক্যামেরায় দেখি কাই বাইরের দিকে যাচ্ছে, কাই কোর্টিয়ার্ডের দিকে যাচ্ছে। তো আমি একটু মানে ভয়টা সব ভুলে তখন হচ্ছে আমি এই জিনিস নিয়ে মাথা করছি যে পিছনে, আমি ভয়টা সব ভুলে খাইয়ের পিছনে দৌড়ানো লাগবে, আমি কোর্টিয়ার্ডে কেন যাচ্ছে সে। আমি আবার কোর্টিয়ার্ডে যাওয়ার সময়, দরজা খোলার সময় আমি আবার বললাম আমার পাশে যে কলিগ ছিল তাকে, কল দ্য সিকিউরিটি, এটা বলে আমি দৌড়ে কোর্টিয়ার্ডের দিকে চলে গেছি। তো আমি কোর্টিয়ার্ডে যাওয়ার পরে আমি দেখি কাই যে কোর্টিয়ার্ডের বাইরের যে দেয়াল আছে সেই দেয়ালের মধ্যে মাথা ঢুকছে। ও এমন ভাবে মাথা ঢুকছে যে একদম ভেঙেই ফেলবে, হয় মাথা ভেঙে ফেলবে না দেয়াল ভেঙে ফেলবে, আর দেয়ালটা ছিল কাঠের। তো আমি এটা দেখে আমি খুব প্যানিক হয়ে যাই, আমি তাকে থামানোর জন্য দৌড়ে ওর কাছে যাই, বলতে থাকি যে কাই স্টপ স্টপ, হোয়াট আর ইউ ডুইং, কাই স্টপ, এরকম বলে আমি ওর গায়ে হাত রাখি। বলতে বলতে আমি ওর গায়ে হাত রাখার সাথে সাথেই ও হচ্ছে মাথা ঠোকা বন্ধ করে দেয়। মাথা টোকা বন্ধ করে সে আমার দিকে ঘুরে থাকায়। তারপর আমি যা দেখলাম তাতে আমার মনে হয়েছে যে আজকেই আমার শেষ দিন। কায়ের চোখ দুটো সবুজ রঙের, শাইনি এবং শিয়ালের চোখের মতো, বাট বড় বড় সাইজের। তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে, আর নাকটা পুরোটা থেবলে গেছে এবং তা থেকেও রক্ত বের হচ্ছে। আমি জোরে চিৎকার দিয়ে দৌড় দিতে যাব, এমন সময় কাই রূপের সেই জিনিসটা, সেই প্রাণীটা আমার গলা চেপে ওয়ালের মধ্যে আমাকে চেপে ধরে। এন্ড আমি ফিল করতে পারছিলাম যে আমার পা মাটি থেকে 5-10 সেন্টিমিটার উপরে উঠে গেছে। আমি ব্রিথ করতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল, আমি কথা বলতেও পারছিলাম না। এমন সময় রাসেল ভাই, আপনি বিশ্বাস করবেন না, আমার মাথায় তখন কিচ্ছু আসছিল না, আমি মানে ব্ল্যাঙ্ক হয়ে গেছি পুরা। আমি জাস্ট চোখ দুটোতে দেখছি, এন্ড আমার নিজের চোখ বড় বড় হয়ে গেছে। আমি ভাবতেছি যে আমি কি করবো, মাথায় তখন আর কিছুই আসছে না, শুধু একটা কথাই মাথায় আসছে যে মরার আগে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। সো আমি মনে মনে অনেক কষ্টে শুধু কালেমা পড়ে বললাম যে আল্লাহ বাঁচাও। সাথে সাথে ওই জিনিসটা একটা গড়গড় আওয়াজ করে, যে এমন একটা আওয়াজ আমি বুঝাতে পারবো না, একটা গড়গড় আওয়াজ করে আমাকে নিচে ফেলে দেয়। এন্ড আমি নিচে পড়েই আমি আমার হাতে ব্যথা পাই, এন্ড আমার চোখ বন্ধ হয়ে যায়, আর আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকি।
সাথে সাথে আমি যখন চোখ খুলি, মানে আমার মনে হয় আমার গায়ে কেউ একজন হাত দিছে, and আমার ভাবি যে ওই জিনিসটা আমার গায়ে আবার হাত দিছে, and আমার চোখ খুলে। ওকে, তো আমার যখন চোখ খুলে তখন আমি নিজেকে হচ্ছে আমি নার্সিং স্টেশনের ফ্লোরে পাই, অ্যান্ড আমার সাথে হচ্ছে আমার সেই কলিগটা সিমরান আমার গায়ে হাত দিয়ে আমাকে ফ্লোর থেকে তোলার চেষ্টা করছে, আর আমাকে আস্ক করতেছে কি হারি ওকে, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, আমি ঠিক আছি কিনা। আমার সারা শরীরে খুব খুব ঘাম, আর আমি খুব ঘেমে গেছি, একদম খুব টায়ার্ড হয়ে গেছি, আর আমি এক্সপিরিয়েন্স করছিলাম হচ্ছে শর্ট ব্রিথ, আমার হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে, এন্ড আমি কিচ্ছু বলতে পারতেছিলাম না, আমি সবকিছু ব্লার দেখতেছিলাম, বাট আমি বুঝতে পারতেছি আমি নার্সিং স্টেশনে আছেন সেই সিমরান, বাট বাকি সবকিছু আমার কাছে কেমন যেন খুব ব্লারি হয়ে যাচ্ছে, আমি কিছু বলতে পারতেছি না মুখ খুলে। তো ও বুঝতে পারছে যে আমি কোনো একটা মেডিকেল ইমার্জেন্সি ফেস করতেছি, তো ইমার্জেন্সি থেকে ডক্টরকে কল দেওয়া হয়েছিল, ডক্টর আসছে, আর আমাকে চেক করে, এন্ড তারা আমাকে বলে যে আই ওয়াজ অ্যাবাউট টু হ্যাভ মাইনর হার্ট অ্যাটাক। তখন হচ্ছে ওরা আমাকে বলে যে আমি যেন রেস্ট নেই, এন্ড আমার মেডিকেশন টেডিকেশন যা ফর্মালিটিস আছে তারা ওরা বলে। তো আমি ওই দিন ছুটি নিয়ে বাসায় চলে আসি। বাসায় চলে আসার জন্য আমি আমার ফ্রেন্ডকে কল দিই যেন ও এসে আমাকে নিয়ে যায়, আই ডিডন্ট ওয়ান্ট টু ড্রাইভ। যতক্ষণ আমার ফ্রেন্ড আসছিল, যতটুকু সময় নেব হচ্ছে আমার বাসা থেকে হসপিটাল হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো দূরে, ওই আধা ঘন্টা সময় আমি সিমরানের সাথে বসি। তো আমি আস্তে আস্তে তখন কথা বলা শুরু করি। যখন আমি একটু কথা বলতেছিল, তো আমি সিমরানকে বলি যে আমি কি দেখছি, যে কাই হচ্ছে বাইরে ছিল এটা সেটা। তো সিমরান আমাকে বলে এমন কিছুই হয় নাই, ও আমাকে যে কথা বলে তা একদম পুরোই উল্টো একটা ঘটনা। তো সিমরান আমাকে যা বলে তাতে আমি আরো অবাক হই। তো ওর মতে আমি নাকি ব্রেক শেষ করে অ্যারাউন্ড 2টার দিকে ফিরে আসি। তো আর্লি ব্রেক শেষ করে চলে আসছি 1 ঘন্টার মতো, এই জন্য সে আমাকে জিজ্ঞাসা করে যে আমি কেন আর্লি চলে আসলাম। বাট আমি নাকি কোনো কথার কোনো আনসার না দিয়ে আমাদের যে ছোট একটা মিটিং রুম আছে, ওটা একটা স্টেশনের ভিতরে একটা লাঞ্চ রুমের মতো, ওই রুমের ভিতরে চলে যাই। তো মনে করে আমি হয়তো ফোনে সেভাবে আমি হয়তো এয়ারপোর্টে কথা বলছি, এয়ারপোর্ট কানে লাগায় কথা বলতেছিলাম, সেজন্য সে আমাকে আর ডিস্টার্ব করে না। তারপরে নাকি সে দেখে যে আমি 5-6 মিনিট পরে ওইখান থেকে বের হয়ে পিআইসিইউ নার্সিং স্টেশনে চলে যাই। এন্ড ওইখানে তারপরে আর সে আমাকে দেখতে আসে না যে আমি কি করি, বাট তারও প্রায় 5-7 মিনিট পরে সে যখন আমাকে দেখতে আসে যে আমি কি করতেছি, তখন নাকি সে দেখে যে পিআইসিইউ নার্সিং স্টেশনের যে ক্যামেরা মনিটর, যেটা মনিটরের মধ্যে আমি নাকি কাই এর রুমের ক্যামেরা অন করে তার দিকে তাকায় ছিলাম, গুনগুন করে কিছু বলতে থাকি। তো সিমরান একটু পরে যখন ব্যাক এসে দেখে আমি গুনগুন করতেছি, তো তখন সে ভাবে হয়তো আমি বাংলা কোনো সং গুনগুন করতেছি এই জন্য। বাট সে একটু খেয়াল করে যখন দেখে, তখন সে একটু অবাক হয় যে আমার হাত নাকি আমি খুব শক্ত করে, মানে একদম ইয়ের মধ্যে চেয়ারের যে হ্যান্ডেল ছিল তাতে ধরে রাখছি খুব শক্ত করে, আর আমি ঘামতেছি, এন্ড আমি নাকি সামনে পিছনে এরকম ভাবে দুলতেছিলাম। তো এন্ড অলসো এটা দেখে সে ভাবে যে সামথিং ইজ রং। সে তাড়াতাড়ি হচ্ছে ইমার্জেন্সিতে ডাক্তারের জন্য কল দেয়, যে যদি মেডিকেল ইমার্জেন্সি থাকে সেজন্য। আর তখন সে হচ্ছে তার ধর্মের যে শ্লোক বা ধর্মের যে ধার্মিক বিষয়গুলো আছে, ও হচ্ছে ওই শ্লোকগুলা পাঠ করতে থাকে। তো অলমোস্ট 3 মিনিট পর, বা ও এরকমই বলবো আমাকে, 2-3 মিনিট বা 3-4 মিনিট পর আমি নাকি নিজে থেকেই চেয়ার থেকে মাটিতে পড়ে যাই, এন্ড আমার সেন্স ফিরে আসে। আর একটা উইয়ার্ড ব্যাপার হলো, যতক্ষণ আমি কাইয়ের রুমের ক্যামেরা স্ক্রিনে ওপেন করে রেখেছিলাম, ততক্ষণ কাই অদ্ভুত ভাবে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছিল মাথা নিচের দিকে দিয়ে, আর আমার মতো সেও নাকি সেম ভাবে পিছনে সামনে দুলতেছিল। আর যেহেতু আমাদের ক্যামেরাতে অডিও রেকর্ড হয় না, তাই তার সাইডের কথা বা কোনো শব্দই রেকর্ড হয় নাই। আর এই সবকিছুই যে
এই সব কিছুরই ফুটেজ আছে। পরবর্তীতে ফুটেজগুলো আমরা যখন চেক করেছি তখন দেখেছি এখানে আসলে সিমরানের কথা সত্যি, যে আমার সাথে এরকম আমাদের নার্সিং স্টেশনের ভিতরে কোনো ক্যামেরা নেই, বাট কায়ের রুমের ক্যামেরা যেটা ওইটার ফুটেজে সেম ওইটাই দেখা গেছে, যেটা সিমরান বলছে যে ওইরকম ভাবে অদ্ভুত ভাবে দাঁড়িয়েছিল। তো ওই দিনের জন্য পরে আমি চলে যাই, তার বাসায় চলে আসি। তার 1 সপ্তাহ পরে আমি আবার জব জয়েন করি। পরে আমি আসলে কায়ের ব্যাপারে জানতে চেয়েছিলাম যে আসলে কি হয়েছে, তো পরে আমি শুনতে পারছি যে ওকে অন্য ফ্লোরে ট্রান্সফার করা হয়েছে। এন্ড কাই আসলে হচ্ছে আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন উইথ হিম আফটার দ্যাট, বাট আমি যতটুকু ওর ফাইলে দেখছি ও হচ্ছে সাইকিক ডিসঅর্ডার, মানে এরকম একটা ডিসঅর্ডার হচ্ছে ওর ছিল, যে ও ভাবে যে ও কারোর সাথে আধ্যাত্মিক কারোর সাথে কথা বলে, and he thinks that he is gifted with some power, and ও হচ্ছে শয়তানের পূজারীর মতো এরকম কিছু রিচুয়াল সে করে। এন্ড সেই রিচুয়ালের জিনিসগুলোই হচ্ছে ওর রুমের মধ্যে এরকম ভাবে আঁকা ছিল, যা 1 সপ্তাহ পরে পর্যন্ত ছিল, আমি দেখেছি। এন্ড পরে ওর ফাইলে এটাও লেখা ছিল যে ও আসলে ওর মাকে সে ছুরি দিয়ে অ্যাটাক করে রাতের বেলা। সে বলে যে সে নাকি ওইটা উৎসর্গ করছে, ওর যে পূজা করার যে দেবতা তাকে উৎসর্গ করছে, সেই জন্য সে তার মাকে অ্যাটাক করে। এন্ড এই ঘটনার পরে হচ্ছে ওর বোন পুলিশে ফোন দেয়, পুলিশ ধরে ওকে এখানে নিয়ে আসে। তো কায়ের নিয়ে শুধু আমার সাথে না, সিমরানেরও কিছু ঘটনা আছে ও এক্সপিরিয়েন্স করছে, আর এটাই ছিল আমার ঘটনা। সিমরান যে ঘটনাগুলো এক্সপিরিয়েন্স করছে বা আমাদের নার্সিং স্টেশনে বাকি নার্সেরা যা যা ঘটনা এক্সপিরিয়েন্স করছে, আমি আপনাকে ওগুলা পরে আবার পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। বাকি এই ছিল আমার ঘটনা। আই ডোন্ট নো এটা আপনাদের জন্য কতটা ভয়ের বা আমি কতটা গুছায় বলতে পারছি, বাট আমার লাইফে এটা অনেক বড় একটা এক্সপিরিয়েন্স, ব্যাড এক্সপিরিয়েন্স বলতে পারেন। আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স দিস কাইন্ড অফ থিং এভার এগেইন। আর এই যে আমার যে গলা চেপে সে ধরছিল, এতে আমার গলার ঘাড়ের এখানে 3টা দাগ হয়ে গেছিল, একদম নখের দাগ। আর যেই ওয়ালের মধ্যে, যেই সাইডের ওয়ালে সে আমাকে চেপে ধরছিল, ওই সাইডের ওয়ালের নিচে ছোপ ছোপ রক্তের দাগ আছে, যেটা আমি দেখছি যে ওর নাক থেকে পড়তেছিল। যদিও ওই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আর কোনো কথা হয় নাই। আই শোড ইট টু সিমরান, আমি সিমরানকে নিয়ে দেখাইছি যে ইউ গাইজ ডিডন্ট বিলিভ মি। তো সে বলতেছে নো আই বিলিভ ইউ, উই অল এক্সপিরিয়েন্স সাম কাইন্ড অফ স্টাফ রিলেটেড টু কাই। সো এই হচ্ছে আমার ঘটনা। রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমার ঘটনা যদি আপনার ভালো লাগে, যদি শেয়ার করেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি হচ্ছে সিমরানকে বলবো যেন আমরা দুজনে মিলে শুনতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, এবং আমরাও আলহামদুলিল্লাহ আজকের শোটা সাকসেসফুলি করতে পারছি, এটার জন্য ভালো লাগছে। ঘড়িতে সময় রাত 1:25, এবং আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের কমেন্ট করছেন, লিখছেন, আমাদেরকে জানাচ্ছেন তাদের কথা, এবং আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে আছেন আরও অনেকেই। আমি একটু যদি আমাদের কমেন্ট সেকশনে যাই, কমেন্ট কম এসছে, লাইক শেয়ার এগুলোই বেশি। যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে এমডি আলী হোসেন সিয়াম বলছেন, তিনিও বলছেন যে অপেক্ষায় আছি, বা এরকম বেশ আগের মেসেজ রিসেন্টলি যারা মেসেজ পাঠাচ্ছেন তাদেরকে আমি খুব একটা বেশি দেখতে পাচ্ছি না এখানে।
আমার মনে হয় যে কমেন্ট পড়ি না বলেই হয়তো মেসেজ কম আসছে, কিন্তু আপনারা কমেন্ট করলে কিন্তু আসলে পড়বো, এমন না যে পড়ে শোনাবো না। তো যাই হোক, কমেন্ট করুন। আমাদের পেজটি হচ্ছে www.facebook.com/russell.sadin। বলতে বলতে চলে আসলো সৈয়দা ফাহমিদা ইরা লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, উত্তরা থেকে লিখছেন তিনি। ওয়ালাইকুম সালাম। আমি একটু আগে শোয়ের শুরুতেই বলছিলাম যেটা, যে উত্তরাতেই আমরা মনে করি কি যে উত্তরাতে হয়তো একটু ঠান্ডাটা কেন যেন আমাদের একটা ধারণাই আছে এরকম যে উত্তরা দিকে হয়তো একটু ঠান্ডাটা একটু বেশি পড়বে, বা গরমটা একটু কম, বা বৃষ্টিটা একটু বেশি। মানে উত্তরা এখনও আমরা মনে করি যে ফ্রেশ, মানে এখনও ওখানে ফ্রেশ এয়ার আছে, হ্যাঁ, এবং সব কিছু খুব অন্যরকম। কিন্তু সেই উত্তরা থেকেই আমাকে প্রথম সেদিন আমি কথা বলছিলাম, তখন হঠাৎ করে বলছে যে না, আমাদের উত্তরাতে আমরা অনেকেই ফ্যান ছেড়ে ঘুমাচ্ছি, শীত চলে গেল, এরকম টাইপের কথাবার্তা হচ্ছিল। তো মানে ঢাকাতে শীতটা খুবই অদ্ভুত, বাংলাদেশের অন্য জায়গার মতো না। আমরা যারা ঢাকায় থাকি তারা সত্যি কথা বলতে শীতটাকে ঠিক খুব অল্প দিনই উপভোগ করতে পারি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি গরম কাপড় নামাবেন, সেটা আর এই বছরে আর লন্ড্রি করতে হবে না, আপনি মোটামুটি একবার পরবেন, তারপর আবার তুলে রেখে দেবেন, নেক্সট ইয়ারে লন্ড্রি করলেই চলবে। এইরকম একটা ব্যাপার হয়ে যায় ঢাকা শহরে। আমরা ভারী কাপড় চোপড় বা এই সমস্ত জিনিসপত্র আমরা ঢাকাতে সাধারণত পড়তে পারি না, উইচ ইজ গুড। আমার ঢাকার সব কিছুই ভালো লাগে এই কারণেই যে ঢাকাতে কিন্তু আপনার গরমটাও আমার কাছে মনে হয়, আপনাদের কথা জানি না, আমার কাছে মনে হয় যে সেটাও কিন্তু অন্য অনেক জায়গার চাইতে এক্সট্রিম না। যেমন উত্তরবঙ্গের ঠান্ডাও বেশি, গরমও বেশি। ঢাকাতে সব কিছু কেমন যেন একটা মানে কি বলবো, যে একটা যেমন কক্সবাজারের ব্যাপারটাও আমার কাছে, চিটাগং, কক্সবাজার, এই জায়গাগুলো আমার কাছে বেশ, মানে ওয়েদারটা খুব বেশি আমার কাছে এক্সট্রিম লাগে না। আমি জানি না, সব জায়গার কথা বলতে পারবো না, শহরের জায়গার কথাগুলো বলছি, এবং আমার কাছে ভালোই লাগে। তো যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটাই। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাবো। আপনাদের কমেন্ট পড়তে গিয়ে এতগুলো কথা বললাম, এবং যারা কমেন্ট করছেন তাদেরকে অনেক থ্যাঙ্কস। স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই যারা হচ্ছে কষ্ট করে আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা থাকেন তারা আসলে অনেক ব্যস্ত সময় কাটান, অনেক প্রেশারের মধ্যে থাকেন অনেক, এবং এই যে ঘটনা পাঠানো বা আমাদের সাথে কথা বলা বা আমাদের ঘটনা পাঠানো বা আমাদের সাথে সংযুক্ত হওয়া, এটা বিশাল কারণ হচ্ছে তারা সবাই মনে প্রাণে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেন, এবং ভূত.কমের সাথে কোনো না কোনোভাবে নিজেদের জড়িয়ে ফেলেছেন বলে এই ব্যস্ততম সময়েও আমাদের জন্য কিছুটা সময় বের করে নিয়ে আমাদের ঘটনা পাঠাচ্ছেন। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের এই ভালোবাসার জন্য এগুলোই আমাদের বাঁচিয়ে রাখে, এগুলোই আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে। আমরা সরাসরি ঘটনায় চলে যাব। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমাদের এইবারের ঘটনাটি নিউ ইয়র্ক থেকে এসছে, আমাদেরকে পাঠিয়েছেন স্বপ্নিল। যেটা বলেছিলাম শোয়ের শুরুতে, যারা মিস করেছেন বা পরবর্তীতে জয়েন করেছেন তাদেরকে আরও একবার মনে করিয়ে দিই, আমরা আজকে কিন্তু সবগুলো ঘটনাই দেশের বাইরের পড়ছি। এটা আমাদের বলতে পারেন যে আমাদের বার্থডে স্পেশাল একটা এপিসোড, এবং সেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা ঘটনা পাঠান তাদেরকে, এবং আমরা শুরুই করেছিলাম মিডল ইস্ট দিয়ে। আমি বলেছি বাংলাদেশের পরে সবচেয়ে বেশি আমাদেরকে মিডল ইস্ট থেকে মানুষজন শোনেন। সো তাদেরকে শ্রদ্ধা জানিয়েই আজকের এপিসোডটি শুরু করা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও প্লিজ, চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমরা নিউ ইয়র্ক থেকে চলে গেছিলাম অস্ট্রেলিয়া, সেখান থেকে টরন্টো, আবারও ফিরে আসছি নিউ ইয়র্কে। চলুন আমরা চলে যাই নিউ ইয়র্কে আবারও একবার। এবং আমাদের আজকে আমরা মিডল ইস্টের ঘটনা শুনেছি, একটা কলকাতার ঘটনা ছিল, কিন্তু সেই ঘটনাটায় আমাদের কিছু অংশ আমার কাছে মনে হয়েছে যে এই অংশটা প্রচার না করাই ভালো, সেই জন্য সেটা দেওয়া সম্ভব হলো না। কিন্তু আমি কলকাতার আমাদের প্রতিনিধি সুকান্ত মাইতি আছেন, তার ঘটনা আমরা কিছুদিনের মধ্যে শুনিয়ে দেবো, সুতরাং কোনো সমস্যা নেই। তিনি আবার আমাদের দুটো জায়গার প্রতিনিধি, কলকাতা এবং মিডল ইস্ট। যাই হোক, আমরা আপাতত নিউ ইয়র্কের ফ্লাইট ধরছি এবং চলে যাচ্ছি আরও একবার নিউ ইয়র্কে। হ্যালো রাসেল ভাই, আমি নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে বলতেছি। আমার নাম স্বপ্নিল, আমার গ্রামের বাড়ি নোয়াখালী। তো আমি নোয়াখালীতে আমার জন্ম হয়েছে, বাট আমি নিউ ইয়র্কে আজকে দীর্ঘ বছর আমার পরিবারের সাথে। তো নোয়াখালীর কিছু কাহিনী, কিছু ভয়ঙ্কর ঘটে যাওয়া কাহিনী এখনো আমার মনে পড়ে। আমি
তখন মনে হয় আমার বয়স 12-13 বা 14। তখন গ্রামে যখন অনেক গরম হইতো, গরম পড়তো একসাথে, লাইক গরমের দিনে, তখন লাইক টিনেজার যারা আছে, লাইক আমরা সেম এজের, তারা সবাই মিলে ডাব খেতে যাইতাম। যেরকম আমার বাড়ির পাশে একটা বাগান ছিল, ওখান থেকে ডাব পাড়ার জন্য একদিন রাতে আমি আর আমার এলাকার একটা ছেলে, তা আমরা ওইখানে চলে যাই। ওই ছেলেটা অনেক ইসলামিক মাইন্ডেড ছিল, সে নামাজ রোজা করতো। তো সে আর আমি এরকম সন্ধ্যায় একটা গাছে ওঠার জন্য প্রস্তুতি নিয়েছি। তো সে চোখে কম দেখে বিদেশে সে গাছে উঠতে পারে না। সে আমারও বলে যে গাছে ওঠার জন্য, তার নাম ছিল আলমগীর। তখন আমি গাছে ওঠার জন্য প্রস্তুতি নেই এবং গাছে আমি উঠিও, এবং বাগানটা ছিল অনেকগুলা জমির মধ্যখানে, আর চারপাশে ছিল জমি এবং ওখানে কোনো মানুষের বসবাস ছিল না। বাট এটা আমার বাড়ি থেকে বেশি দূর না, 7 to 8 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। দেন আমি ওই নারকেল গাছটাতে উঠি, বেশ কয়েকটা নারকেল আমি নিচে ফালাই। আমি তখন অনেক হালকা পাতলা ছিলাম, যদিও এখন অনেক ফ্যাট আমি। তো 7-8টা নারকেল মতো আমি ফালাই, লাইক ডাব। ফালানোর পরে যখন আমি নামতে যাই গাছ থেকে, তখন আমি লাইক গাছের অর্ধেক পর্যন্ত নামার পরে আমি নামতে পারি না। আই ফিল লাইক সামথিং হোল্ড মি, লাইক আমাকে ধরে রাখছে, আমাকে আর নামতে দিচ্ছে না। তখন আমি এর নিচে ডাক দিই, বাট ও আমার দিকে তাকিয়ে আছে, ও বলতেছে আস্তে আস্তে নেমে আয়, আস্তে আস্তে নেমে আয়। বাট আমি অনেক চেষ্টা করে আমি নামতে পারি না। বাট আমি উপরের দিকে তাকাইও কিছু দেখি না, নিচে খালি আমার ওই যে ফ্রেন্ডটা আলমগীর সে দাঁড়াই আছে। বাট আমি অনেক বাড়াবাড়ি ফাড়াফাড়ি করেও আমি নিচের দিকে কোনোভাবেই আসতে পারতেছি না। মানে আমার হাত দুটোটা মনে হয় যে কেউ শূন্যের উপরে ধরে রাখছে, বাট আই ক্যান্ট সি এনিথিং, লাইক দের ইজ নো ওয়ান। এরপরে অনেকক্ষণ পরে আমি ওরে বললাম যে একটু দোয়া টোয়া পড়ার জন্য। পরে কোরআন শরীফ পড়তে পারতো, অনেকগুলো দোয়া টোয়া পড়তো। পরে ও নিচ থেকে দোয়া পড়তেছে, কি মানে কি সূরা পড়তেছে। দেন আমি গাটা একটু হালকা হচ্ছে, বাট স্টিল সামথিং হোল্ডিং মি। পরে অনেক পারাপারি করে আমি একটু নিচের দিকে নামার পরে আমার কিছু একটা খুব জোরে ছুঁড়ে ফেলে দেয় ওই গাছের মানে নিচে। আমি অনেক পরিমাণে ব্যথা পাই। ব্যথা পাওয়ার পরে তারপরও ডাব ডুব কিছুই আমরা খাই নাই, আমি আরো চলে আসি এবং আমি আমার বাড়িতে ঢুকে যাই। তো ওই দিন রাতে আর রাসেল ভাই ওই দিন কিছু হয় নাই। বাট পরের দিন থেকে, পরের দিন সন্ধ্যায় এরকম 7টা কি 8টা বাজে, তখন আমি আমার নানার বাড়িতে, আমার নানার বাড়ি আর আমার বাড়ি খুবই পাশাপাশি। তখন 7টা কি 8টা বাজে, আমি আমার নানু সহ আমরা টিভি দেখতেছিলাম। আমার নানি ছিল, আমি ছিলাম, মা আমার দাদার বাড়িতে। তো আমরা টিভি দেখতেছি আর কি, রাতের 8টা কি 8:30টার সময় মানে বাইরে থেকে কেউ আমার নাম ধরে ডাকতেছে, স্বপ্নীল স্বপ্নীল করে ডাকতেছে। পরে আমার নানি মানে এটা পছন্দ করতো না, আমার রাতে কেউ ডেকে নিয়ে গেলে, লাইক বন্ধু বান্ধব যাই হোক, পরে আমার নানিকেও যাইতে না। পরে অনেকবার ডাকার পরে আমি আর আমার নানি জানলা দিয়ে তাকিয়ে দেখি যে কেউ নাই। নানার বাড়ি ছিল অনেক বড় গেট বাড়ি, অনেক নতুন বাড়ি করছে আমার নানা, জমির মধ্যখানে, কয়েকটা জমির মধ্যখানে বিশাল বড় বাড়ি ছিল। তখন আমরা এরকম বাইরের দিকে তাকাই, দেখি যে ওখানে কেউই নাই। এরপর আবার বেডে চলে আসছি, আসি টিভি দেখতেছি, আবার এরকম কন্টিনিউসলি ডাকতেছে স্বপ্নীল স্বপ্নীল বলে। পরে আমরা আবার তাকাই, ওখানে কেউ নাই। এবং আমার নানি মানা করে যে জবাব দিতে না, জবাব দিলে নাকি ক্ষতি হবে, এটা নাকি জিনের কাজ নাকি কি, আর নো। এরপরে আমি রাতে দোতলা ঘুমাইতে চলে যাই। দোতলাতে একটা রুম ছিল একা, ওখানে আমি একাই থাকতাম এবং আমি কন্টিনিউসলি এখানে থাকি, রেগুলার লাইফ লিড করি। তো রাতে যখন আমি শুয়েছি, রাতের 1:30টা কি 2টার সময়, মানে ছাদেই বাথরুম ছিল, বাথরুমটা রুম থেকে অনেকটু দূরে ছিল, ছাদের মধ্যবর্তীতে। তখন দেখি যে বাথরুমের মধ্যে কিছু একটা মানে পানি ছেড়ে দিছে। তখন আমি তো লাইক আই এম নট স্কেয়ার্ড, লাইক আমি জাস্ট ওই সময় ভয় পাইছি, I don't know why, বাট আমি যখন বাথরুমে দিয়ে গেছি তখন দেখি যে পানি কন্টিনিউসলি চলতেছে। এরপরে আবার আমি রুমে চলে আসছি, পানি বন্ধ করি। এবার দেখি যে ছাদের মধ্যে ঘুম ঘুম করে আওয়াজ দিতেছে, মনে হয় যে ছাদের মধ্যে কেউ মানে খুব জিদের উপরে ছাদের মধ্যে কেউ লাথি দিতেছে, এবং এত জোরে লাথি দিতেছে নয়েজটা আমার রুমটাও কাঁপাই ফেলতেছে। পরে যায় রুম থেকে বের হয়ে দেখি যে কিছুই নাই। দেন আবার বাসায় চলে আসছি, আবার রুমের মধ্যে যে দরজা আটকে দিছি, আবার কন্টিনিউসলি আওয়াজ হচ্ছে। দেন বের হয়ে যে দেখি যে ছাদের উপরে একটা আমড়া গাছ ছিল, ওই আমড়া গাছের উপরে কিছু একটা বসে আছে, লাইক বোঝা যাইতেছে না অনেক দূর থেকে। দেন খুব কাছে গিয়ে দেখি যে এটা একটা শ্যাডোর মতো, বাট ইটস লাইক টু বিগ, মানে অনেক বড় কিছু একটা বসে আছে। এটা পাখি বা কিছু এরকম কিছু না, লাইক কাপড় দিয়ে পেঁচানো, মনে হয় যে অনেকগুলো কাপড় একসাথে করলে যেমন লাগে ঠিক তেমনই।
মানে এটা বসে আছে। দেন একটু কাছে যেয়ে দেখি যে মানে এটা রাসেল ভাই মানে এমন ভাবে তাকাই আছে আমার দিকে, মানে আমি ওইখানেই আমার জ্ঞান হারাই ফেলি। লাইক একটা চেহারা দেখা যায় বা জল জল করতেছে, চোখগুলা মানে অনেক বড়, জল জল করতেছে। দেন আমি ওইখানে চিৎকার দিয়ে জ্ঞান হারাই ফেলি। পরে রাতে আমার নানি আমার নিচে নিয়ে যায়, আমি নিচে ঘুমাই। আর সকালে মসজিদ থেকে যে মসজিদে নিয়মিত নামাজ পড়ায় ওই হুজুর, আমার নানার বাড়ি আর মসজিদ একদম পাশাপাশি, ওই হুজুর এসে আমরা ঝাড়ফুঁক করে, ঝাড়ফুঁক করার পরে তো হুজুর বলে যে আমার কোনো একটা খারাপ জিনিস আমার পিছু নিচ্ছে ওই জঙ্গলটা থেকে, এবং আমাকে একটা তাবিজ দিয়ে যায়। এরপর থেকে মোটামুটি ভাবে আমি সেফেই থাকি, আমার সাথে আর কিছু আমি আর দেখি নাই। বাট নোয়াখালীতে এরকম ছোটখাটো আমার পরিবারের সাথে আমার সাথে অনেক ঘটনা আছে। এটা যদি পছন্দ হয়, আপনি যদি এটা শেয়ার করেন, then I'll send you more. Thank you, Russell bhai, and keep up the good work. Thank you. Booth.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা সবসময় ভালোর দলে থাকেন আশা করি। আমি রাকিব কুড়িগ্রাম থেকে বলতেছি। এটা ভূত.com-এ পাঠানো আমার তৃতীয় ঘটনা। এই ঘটনাটা আমি শেয়ার করি আমার মেসের এক বড় ভাইয়ের কাছ থেকে। তিনি একসময় মাদ্রাসায় অধ্যয়নরত ছিলেন। যাই হোক, তিনি এখন আর মাদ্রাসায় পড়াশোনা করেন না, এখন স্কুল লাইনে পড়াশোনা করেন। তার কাছ থেকেই ঘটনাটা শোনা, আজ থেকে 4 বছর আগে। যাই হোক, বেশি কথা না বলে আমি ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে আজ থেকে 4 বছর আগে। উনি যখন নতুন নতুন হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হয়, আপনারা জানবেন হয়তো যে যারা হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে তাদের একটা লজিং বাড়ির প্রয়োজন হয়, যেখান থেকে তারা 3 বেলা খাবার এনে মাদ্রাসায় এনে খায়। সেই জন্য তাকে একটা লজিং বাড়ি খোঁজা লাগছে, এবং লজিং বাড়ি খুঁজতে খুঁজতে মাদ্রাসা থেকে 2 কিলোমিটার দূরে একটা জায়গায় একটা লজিং বাড়ির সন্ধান পেয়েছে। মানে তাদের লজিং বাড়ি মাদ্রাসা থেকে 2 কিলোমিটার দূরে। রাসেল ভাই, ওই লজিং বাড়ি থেকে মাদ্রাসার দূরত্বের রাস্তাটা এরকম যে কিছু দূর এগুলো 2 কিলোমিটারের মতো রাস্তা। আপনার 1 কিলোমিটার রাস্তা হলো জনবহুলপূর্ণ, আর 1 কিলোমিটার রাস্তার এক পাশে অনেক জঙ্গল আর এক পাশে অনেক বাঁশঝাড়। সকালে ভাত এনে মাদ্রাসায় এনে খেতে হতো, আর দুপুরেও ভাত এনে মাদ্রাসায় খেতে হতো। কিন্তু রাত্রে যখন সে সেখানে যেত, সেখানে তার সাথে তার এক ভাই যেত। তার ভাইটার নাম ছিল মেবি সুমন ভাই। তার সাথে সুমন ভাই প্রতিদিন রাতে তার সাথে লজিং বাড়ি যেত, সেখান থেকে ভাত এনে আবার তারা একসাথে আসতো। এভাবে প্রথম কয়েকদিন কাটার কিছুদিন পরে একদিন ওই বড় ভাই আর সুমন ভাই যাওয়ার পর যখনই জনবহুলপূর্ণ রাস্তা 1 কিলোমিটার রাস্তা পার হওয়ার পর সুমন ভাই তাকে বলে যে আমি এখানে দাঁড়াই, আমার একটু কাজ আছে, তুমি যাও খাবার নিয়ে আসো, আমি এই জায়গায় আসি, এখান থেকে আমরা আবার একসাথে মাদ্রাসায় ফিরবো। যে কথা সেই কাজ, তিনি চলে যায় খাবার আনতে, এবং খাবার নিয়েও আসে। দেখে সুমন ভাই সেখানে দাঁড়িয়ে আছে। সে বলে যে তাহলে চলেন। তখন তারা একসাথে হাঁটতে থাকে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে যে কিছু একটা পোড়া মানে গন্ধ। তারপরে সুমন ভাই তার থেকে অনেক দূরত্ব বজায় রেখে হাঁটাহাঁটি মানে তার সাথে হাঁটছে। কিন্তু স্বাভাবিকভাবেই সুমন ভাই যখন তার সাথে যেত এবং মাদ্রাসায় ফিরতো, তারা গল্প করতে করতে যেত, যাতে কারো ভয় না লাগে, তারা স্বাচ্ছন্দ্যে মাদ্রাসায় ফিরতে পারে। কিন্তু সেদিন সে লক্ষ্য করলো যে সুমন ভাই অনেক দূরত্ব বজায় রেখে চলছে, কোনো কথা বলছে না। হঠাৎ তার ফোনে রিং বাজলো যে সুমন ভাই। এটা দেখে তো সে হতভম্ব হয়ে গেল। তারপরে সুমন ভাইয়ের দিকে তাকালো, কিন্তু সে লক্ষ্য করলো যে সুমন ভাইয়ের হাতে কোনো ফোন নেই। সে প্রথমে ভেবেছিল যে তার ফোন হয়তো বা চুরি হয়েছে, যার কারণে ফোন দিছে। যাই হোক, সে ফোনটা ধরার পর যখনই সুমন ভাই ওই পাশ থেকে বলে যে এই তুমি কই, আমি তোমার জন্য সেই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তুমি এখন আসতেছো না কেন? সেই মুহূর্তেই সে হতভম্ব হয়ে যায়। হতভম্ব হয়ে যখনই পিছনে তাকায়, তখন দেখে যে
সুমন ভাই অনেক দূরে দাঁড়াইছে, তার সাথে আর হাঁটছে না, এবং সেখান থেকে একটা এত জোরে একটা এমন বিকৃতপূর্ণ হাসি দিচ্ছে। হাসি দেওয়ার ফলে ওই সে বড় ভাই অনেক ভয় পেয়ে অনেক চিৎকার দেয়। চিৎকার দিয়ে দৌড়ে কোনো জনবহুলপূর্ণ এলাকায় কোনো একটা জায়গায় যেয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। তারপরে গ্রামবাসীরা তাকে সেখান থেকে উদ্ধার করে মাদ্রাসায় পাঠিয়ে দেয়। মাদ্রাসায় পাঠানোর পর হুজুররা তাকে প্রশ্ন করে যে কি হয়েছিল। তারপর সেসব ঘটনা খুলে বলে হুজুরদের। পরে হুজুর তার শরীর বন্ধ করে দেয়, এবং তারপরে রাসেল ভাই কি হয় যে এই ঘটনাটার 3 থেকে 4 দিন পর আরেকদিন তারা রাত্রে খাবার আনতে চায়। সেদিন সুমন ভাইয়ের সাথে তার আরো দুই ভাই ছিল, ওই মাদ্রাসারই 2 বড় ভাই। তারা 3 জনই মূলত ছিল হাফেজ। তারা 3 জন গল্প করতে করতে ওই লুজিং বাড়িতে যায়। রাসেল ভাই আরেকটা কথা বলে রাখি যে লুজিং বাড়ি যাওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় যে তাদের আরও এক বড় ভাই ছিল সেই মাদ্রাসায়। সেই বড় ভাই তাদের ওই লুজিং বাড়ির থেকে 5 মিনিট দূরে একটা মাদ্রাসায় ইমামতি করে। তারা সবাই ভাবে, মানে সবার ইয়ার মতে তারা 3 জনই লুজিং বাড়ি থেকে ভাতটা নেওয়ার পর ওই মাদ্রাসায় তার বড় ভাইয়ের সাথে দেখা করতে যায়। তার বড় ভাই ছিল ওই মসজিদের ইমাম। তারা সেখানে গিয়ে তার বড় ভাইয়ের সাথে গল্প করতে করতে অনেক রাত হয়, রাত 10টার মতো বেজে যায়। আর জানেনই তো গ্রামের দিকে আসলে রাত 10টা মানে অনেক রাত। আমাদের শহরের একটা বা 2টা এরকম একটা অবস্থা। যাই হোক, 10টা বেজে যায়। তারা 3 জন রাস্তা দিয়ে আসতে শুরু করার পর আপনার সুমন ভাই হঠাৎ দাঁড়িয়ে বলে যে তোমরা কি একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ কোনো মহিলার? তারপরে সবাই খেয়াল করে দেখে যে একটা কান্নার আওয়াজ আসতেছে, যে কেউ মারা গেলে যে আর্তনাদ করে কান্না করে গ্রামের মা চাচিরা, সেইভাবে কান্না করতেছে কোনো একটা মহিলা। তারপরে কান্নার আওয়াজ উপেক্ষা করে সামনের দিকে আগাতেই লক্ষ্য করে যে একটা মহিলা তাদের সামনে কোনো একটা গাছের আড়াল থেকে সামনে এসে সামনে হুট করে এসে পড়ে। তারা প্রথমে ভাবছিল যে এটা হয়তো কোনো পাগল টাগল হবে। তারপর তারা লক্ষ্য করে যে ওই মহিলাটার পরনে ছিল আপনার লাল শাড়ি, এবং তার চোখ ছিল পুরো লাল, আগুনের মতো জ্বলজ্বল করতেছিল, এবং তাদের দেখে অনেক বিকৃতি হাসি দিচ্ছিল। বিকৃতি হাসি দেওয়ার পর আপনার সেই মহিলাটা সবাইকে ভয় দেখানো শুরু করে। রাসেল ভাই তারা 3 জনে যেহেতু হাটের ছিল, আর ওই বড় ভাইটা যেহেতু তার গা বন্ধ করা ছিল, হুজুরা আগেই বন্ধ করে দিছিল। বন্ধ করে দেওয়ার পর আমাদের সেখানে তাদের এক বড় ভাই ছিল, বড় ভাইয়ের নাম আমার ঠিক মনে নাই। উনি হাফেজ ছিল এবং উনি অনেক সাহসী ছিলেন। সাহসী থাকার কারণে ওই বড় ভাইয়ের হাতে যে টিফিন বাটি ছিল, স্টিলের টিফিন বাটিতে করে খাবার আনতো রাত্রে, সেটা অনেক দোয়া কালাম পরে ওই টিফিন বাটিটা নিয়ে ওই মহিলাটার দিকে ছুঁড়ে মারার পর মহিলাটা দৌড়াতে চলে যায় এবং বলে যে তোদের অনেক খারাপ কিছু হবে, তোরা আমার সাথে এটা ঠিক করিস নাই। তারপরে তারা সবাই মাদ্রাসায় চলে যায়। তারপর তারা 4 জনে অনেক জোরে একটা দৌড় দিয়ে 2 জন অজ্ঞান হয়ে যায় সেখানে। তার মধ্যে আমার বড় ভাইটা অজ্ঞান হয়ে গেছিল। তারপরে যখন তাদের জ্ঞান ফেরে, সে আর ওই লজিং বাড়িতে খাবার আনে না, এবং কোনো অনেক বড় কবিরাজ হুজুর দেখিয়ে তারপরে এই সমস্যাটা সমাধান হয়। তারপরে সে ওই মাদ্রাসা পড়া ছেড়ে দেয় এবং বর্তমানে সে স্কুল লাইনে অধ্যয়নরত আছে। রাসেল ভাই, এই ছিল ঘটনা। আশা করি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আজকে এই ছিল আমাদের এপিসোড। চমকে দেবার মতন কতটুকু করতে পারলাম জানি না, তবে চেষ্টা করেছি আপ্রাণ আরও বেশি সামনের এপিসোডগুলো সুন্দর করতে পারবো যদি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা ঘটনা পাঠান, যদি আরও বেশি ঘটনা আসে মিডল ইস্ট থেকে, ইন্ডিয়া থেকে, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এবং ইউকের প্রচুর ঘটনা কিন্তু ঘটে এবং আছে। সেই ঘটনাগুলো আমরা চাই যদি আপনারা পাঠান। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। তবে তার আগে আরও একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আজকে আপনাদের শোটা শেষ করার ইচ্ছা ছিল,
আরও পরে, কিন্তু আরও ঘটনা আমরা চাই আপনাদের কাছ থেকে, এবং ভালো ঘটনা পাওয়াটা একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার, আপনারা জানেন। তো যাই হোক, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। যাবার আগে আমরা প্রথমেই আমাদের আজকে এই শোটা শুরু করেছিলাম মিডল ইস্টের ঘটনা দিয়ে, শেষ করছি ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। চলছে ভাষার মাস, অমর একুশের বইমেলা চলছে, এবং আপনারা সবাই ভালো থাকুন, ভালোর দলে থাকুন, এবং আশা করব যে আপনারা সবাই ভূত.com-এর সাথেই পুরোটা সময় থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।